ইনফরমেশন পাওয়া যায় না এবং সবার মধ্যেই একটা ভীতি কাজ করে যে হ্যাঁ হয়তো এইসব নন টেকনিক্যাল সাবজেক্টে জার্মানিতে খুব ভালো অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা নাই। তো সে কারণে এই ভুল ধারণাটা অপনোদন করার জন্যই আমাদের আজকের এই স্পেসিফিক বিশেষায়িত সেমিনার। তো এই সেমিনারটিতে যা যা থাকছে, তো শিডিউলটা আমি আপনাদেরকে একটু শো করব। শুরুতেই ইন্ট্রোডাকশন, প্রসপেক্ট অফ সোশ্যাল সায়েন্স। আমাদের গেস্ট হিসেবে আছেন আমাদের সাবেক অ্যালামনাই নবুল্লাহ খান। তারপরে কোশ্চেন অ্যান্সার সেশন হবে তার প্রেজেন্টেশনের উপর। তারপরে প্রসপেক্ট অফ বিজনেস স্টাডিজ মোশাররফ হোসেন ভাই, যিনি আমাদেরই অ্যালামনাই এবং সফলভাবে উনি এখানে একাডেমিক ক্যারিয়ার শেষ করে এখন ফুল টাইম জবে আছেন। তো তারপর কোশ্চেন অ্যান্সারিং সেশন, তারপরে হচ্ছে কনক্লুডিং ওয়ার্ডস ফ্রম আওয়ার মেইন অ্যাডমিন নাসিম ভাই। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাব। তো শুরুতেই আমরা আমাদের প্রথম গেস্ট আমাদের মাহবুবুল্লাহ খান মাসুম ভাইয়ের কাছে চলে যাব। তো উনি আজকে আমাদেরকে প্রেজেন্টেশন দেখাবেন প্রসপেক্ট অফ সোশ্যাল সায়েন্স। জার্মানিতে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিভাবে ভালোভাবে এস্টাবলিশ হওয়া যায়, পড়াশোনা শেষ করে ভালোভাবে জবে ফুল টাইম জবে যাওয়া যায় এবং আনুষঙ্গিক সকল ব্যাপার উনি আমাদের সামনে উপস্থাপন করবেন। অনুরোধ জানাচ্ছি মাহবুবুল্লাহ খান ভাইকে ওনার প্রেজেন্টেশন নিয়ে আসার জন্য। আতাউর ভাই সবাইকে মিউট করেন। জি ধন্যবাদ আতাউর রহমান ভুইয়া ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি পিএসএফজির অ্যাডমিন প্যানেলকে। আমি আমার কথার শুরুতেই বা আমার প্রেজেন্টেশনের শুরুতেই আমি সকল পার্টিসিপেন্টকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে একটু কাইন্ডলি আপনাদের স্পিকারটা একটু মিউট রাখার জন্য। এতে আপনারাও ক্লিয়ারলি শুনতে পাবেন, আমিও আমার কথাগুলো সুন্দরভাবে বলার চেষ্টা করতে পারবো। সাথে হচ্ছে আরো যারা পার্টিসিপেন্ট আছেন সে সকল ভাই বা বোনরা সকলেই স্পষ্টভাবে আমাদের কথাগুলো শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিতে চাই। আমার নাম মাহবুবুল্লাহ খান। আমি জার্মানিতে আসছি 2014 সাল থেকে। 2014 মার্চে আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ জিগ্যানে রোডস টু ডেমোক্রেসি নামক একটি মাস্টার্স প্রোগ্রামে আসি। সেখান থেকে আমি 2017-তে আমার মাস্টার্স প্রোগ্রাম শেষ করেছি। এর মাঝে আমার একটি এক্সচেঞ্জ সেমিস্টার ছিল, সেটা উপসালা ইউনিভার্সিটি সুইডেনের সাথে 2015 আগস্ট থেকে 2016 জানুয়ারি পর্যন্ত। এরপর স্টাডি শেষ করে আমি এখানে একটি কোম্পানিতে জয়েন করি ফুল টাইম গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এরপর যে রিসেন্ট 2021 মানে 2022 এই বছরের জানুয়ারিতে আমি প্রাইস ওয়াটার হাউস কপার গ্যাম্বিয়া নামের একটি জার্মান কোম্পানিতে জয়েন করি। আর মাঝে জি আলহামদুলিল্লাহ আমি গত বছরের জানুয়ারি অর্থাৎ 2021 জানুয়ারিতে এখানকার নাগরিকত্ব লাভ করেছি। এই তো আমি ফ্যামিলি সহ এখানে আসছি। আমার 5 বছরের একটি ছেলে সন্তান আছে। আমার হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশের মেহেরপুর জেলাতে, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। আপনারা হয়তো অনেকে কেউ আছেন এখানে সেই ডিস্ট্রিক্টের, অথবা অনেকে চিনেন বা চিনেন না। আমি আসলে আমার একটু ডিটেলস ব্যাকগ্রাউন্ড বললাম এখানে, কারণ হলো যে বিষয়গুলো হচ্ছে যে আপনাদের অনেকেরই প্রশ্নের সাথে সম্মুখীন হতে হবে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে। এই জন্য আগে একটু বিশেষ করে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা স্টাডি বা জবের ব্যাকগ্রাউন্ড একটু শেয়ার করে নিয়েছি আগে। তো সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমি চলে যাব হচ্ছে আমার মূল প্রেজেন্টেশনে। আমার মনে হয় যে প্রেজেন্টেশন আপনাদের কাছে খুব বেশি উপকারী হবে না, কারণ আপনাদের মনের মধ্যে অনেক শত শত প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আপনারা চান আমাদের করতে, এবং এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনারা অপেক্ষমান বা আজকের এই সেমিনারে জয়েন করেছেন। তো
তো প্রেজেন্টেশনটা শুধুমাত্র আপনাদেরকে একটু থিমের ভিতরে নিয়ে যাওয়ার জন্য, এরপরে আমি খুব সংক্ষেপে প্রেজেন্টেশনটা শেষ করে আপনাদের প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। তো জি, তাহলে আমি যাচ্ছি। জি, দেখা যায় কি? স্ক্রিন দেখা যাচ্ছে। জি, ধন্যবাদ নাসিম ভাই। জি, প্রিয় ভাই এবং বোনেরা, আমি আমার প্রেজেন্টেশনের শুরুতে আমি আমার বাস্তব একটা অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথা শোনাতে চাই, গল্প শোনাতে চাই। সেটা হচ্ছে, আমি যখন 2014 সালের মার্চ মাসে জার্মানিতে প্রথম আসি, তখন 2014 শেষের দিকে, মেবি এটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হবে, জার্মানির অন্যতম একটি বড় শহর কোলন, এই কোলনে একটা হচ্ছে মেলা হয়, জব ফেয়ার হয়। সেই জব ফেয়ারে আমরা বিএসএফজির একটা টিমের সাথে আমিও যাই সেখানে, এবং বিএসএফজি যারা ওই সময় হচ্ছে ভলেন্টিয়ার ছিলেন বা যারা টিম মেম্বার ছিলেন, তারা আমাদেরকে বিষয়টাতে সহযোগিতা করেন, কিভাবে একটা সিভি রেডি করতে হয় বা সেই সিভিটা নিয়ে কিভাবে হচ্ছে জব ফেয়ারে নিজেকে সেল করতে হয়, একরকম মার্কেটিং আর কি। তো গল্পটা বলার পিছনে কারণ হলো যে এটা একটা এক্সপেরিয়েন্স যেটা আপনাদের জন্য কাজে লাগবে, এবং অনেকের অলরেডি কাজে লেগেছে। সেটা হলো যে জব ফেয়ার গুলাতে আপনারা ইতিমধ্যে বাংলাদেশেও আমি বিভিন্ন সময় দেখেছি যে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে কয়েকটা প্রতিষ্ঠান হচ্ছে জব ফেয়ারের আয়োজন করে। তো আমি ওই যখন জব ফেয়ারে যাই, জব ফেয়ারে হচ্ছে এরকম জার্মানির অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা হচ্ছে হায়ার করে, এ সকল প্রতিষ্ঠানগুলো ওখানে আসে এবং সকল ক্যান্ডিডেটদের সিভি দেখে, তাদেরকে পরামর্শ দেয়, তাদের হচ্ছে যেটা সিভিতে যে ছবিগুলো সাধারণত প্রফেশনাল ছবি ব্যবহার করা লাগে, সেই ছবিগুলা তুলে দেয়। অনেক কোম্পানি আছে ওখানে পার্টিসিপেট করে। তো জার্মানির যেটা একমাত্র মানে প্রধান যেটা হচ্ছে আপনার জব এজেন্সি জার্মানির, সেটা হচ্ছে আগেন্টুর ফর আরবাইট বলে এখানে, যেটা হচ্ছে জার্মান জব এজেন্সি। তো আমি আমার সিভিটা নিয়ে সেখানে যাই এবং তাদেরকে বলি যে একটু কাইন্ডলি সিভিটা কি দেখিয়ে দেবেন যে হচ্ছে আমার সিভিটা ঠিক আছে কিনা, এবং হচ্ছে আমি এখানে জব করতে পারবো কিনা। আমি যদিও বা রিসেন্ট এখানে স্টাডি করার জন্য এসেছি, তো আমি এখানে জব করার জন্য অ্যালাউড কিনা। তো তখন ওখানকার একজন স্পেশালিস্ট আমাকে বললেন যে হ্যাঁ, তুমি হচ্ছে এখানে জব করতে পারবা, তবে এখানে ডিপেন্ড করছে তোমার একটা স্কিলের উপরে। সেটা হচ্ছে যে তুমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছো বা যে পজিশনে অ্যাপ্লাই করবা, সেই পজিশনটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা তোমার আছে কিনা। তাছাড়া তোমার যে এডুকেশন, অর্থাৎ তুমি বাংলাদেশ থেকে ব্যাচেলর এবং মাস্টার্স করেছো, আমি বাংলাদেশে কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স এবং মাস্টার্স করেছিলাম, এবং দেশে 2 বছর জবও করে এসেছিলাম ইউএসএআইডির একটি প্রজেক্টে, মুসলিম এইড ইউকে বাংলাদেশের একটা প্রজেক্টে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে জব করে এসেছিলাম। তো ওরা বলছে ঠিক আছে, এটা তোমার জন্য এনাফ এবং তুমি জব করতে পারবে, শুধু তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটু তুমি হচ্ছে ভেরিফাই করে নিবা যখন অ্যাপ্লাই করবা। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যে এটা হচ্ছে জার্মান জব এজেন্সি, অর্থাৎ এখানে স্টাডি শেষ করার পরে যদি আমরা কেউ জব পাই, যদিও বা এখানকার হচ্ছে ফরেন অফিসগুলো অর্থাৎ ভিসা প্রসেস যেখানে হয়, এরা কিন্তু আমাদের এটা করে না, অ্যাপ্রুভ করে না। এটা অ্যাপ্রুভ করার একমাত্র অথেন্টিক ডিপার্টমেন্ট হচ্ছে এই আরবাইট ফর আগেন্টুর ফর আরবাইট, অর্থাৎ জার্মান জব এজেন্সি। ওরা কি করে, আমাদের জব কন্ট্রাক্ট এবং আমাদের যে ডিগ্রি অর্থাৎ ডিগ্রির পেপারগুলো এই এজেন্সিকে পাঠাই দেয়। পাঠাই দেওয়ার পরে তখন হচ্ছে ওরা ভেরিফাই করে যে আমাদের ডিগ্রির সাথে এই জবের প্রসপেক্টটা ঠিক আছে কিনা। সো তখন তারা অ্যাপ্রুভ করলে এটা আপনাকে তখন হচ্ছে জব ভিসা এরা ইস্যু করে সংস্থাগুলো। তো প্রিয় ভাই এবং বোনেরা, এটা এই গল্পটা থেকে আমার বিশ্বাস যে আপনারা ইতিমধ্যে অনেক ইনফরমেশন পেয়ে গেছেন। সো আমি আমার নেক্সট এতে যাব। প্রথমে আমি যেটা বলতে চাই যে আজকে সেমিনারের যে বিষয়টা, সেটা প্রসপেক্ট অফ হায়ার এডুকেশন।
সো এখানে সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ যে ব্যাকগ্রাউন্ডের ভাই এবং বোনেরা আছেন, আসলে জার্মানিতে সোশ্যাল সায়েন্স এবং বিজনেস স্টাডিজ এই দুইটাই হচ্ছে সোশ্যাল সায়েন্সের অধীনেই কিন্তু সোফার আই নো, ঠিক আছে। সো এই একই সোশ্যাল সায়েন্সের মধ্যে কিন্তু এই বিজনেস স্টাডিটাও পড়ে এবং সোশ্যাল সায়েন্সটাও একই সাথে পড়ে যায়। তো সেক্ষেত্রে এই সেমিনারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেমিনার বলে আমি মনে করি। আমি অনুরোধ করব যে আমরা যে কথাগুলো বলবো, আমি থেকে শুরু করে আমাদের আরো একজন স্পেশাল মানে বিশেষ গেস্ট আছেন, উনি হচ্ছে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের আমাদের মোশাররফ মোল্লা ভাই। সো তিনিও আরো আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিবেন ইনশাআল্লাহ। সো এখন ব্যাপার হচ্ছে যে প্রথমে আপনাদের প্রশ্ন, অনেক প্রশ্ন যে আসলে কেন হায়ার স্টাডিতে আমরা জার্মানিতে যাব, বা আসলে কিভাবে এটা সম্ভব, বা মানে কারণ মানে যাব কেন, আমি তো বাংলাদেশে থাকতে পারি, ঠিক না, বাংলাদেশে অনেক কিছু করতে পারি, জার্মানিতে যাব কেন, এবং আসলে যাওয়ার পরে যদিও বা যাই টাকা পয়সা হয়তো খরচ হবে কিছু, বা না হলেও যাওয়ার পরে আসলে আমার ফিউচারটা কি। তো অনেক প্রশ্ন আমাদের মধ্যে থাকে। তো সেই প্রশ্নগুলো উত্তর আমরা চেষ্টা করি যে দেওয়ার জন্য, বিশেষ করে বিএসএফজি বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম জার্মানি অর্গানাইজেশনটা 2014 থেকে আপনাদেরকে মানে খুবই পরিশ্রম করে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে আসছে ইতিমধ্যেই, এবং ইতিমধ্যেই বিএসএফজি এর ইনফরমেশনে উপকৃত হয়ে অনেক ভাই এবং বোনেরা জার্মানিতে এসেছেন। তারা আমাদেরকে স্পেশালি থ্যাঙ্কস জানিয়েছেন বা বিএসএফজি টিমকে থ্যাঙ্কস জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা কৃতজ্ঞ, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মটার মাধ্যমে আমাদের ভাই এবং বোনদেরকে তাদের উচ্চশিক্ষা এবং বিদেশে সেটেলমেন্টের জন্য আমরা কাজ করতে পারছি। তো এখানে আমরা কেন আসব সেটার ব্যাপারে কিছু আপনারা দেখতে পাচ্ছেন, টাইটেল দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে দেশের বাইরের গণ্ডিতে এসে আমরা আমাদের নলেজকে ডেভেলপ করতে পারবো, আমাদের নলেজ এনরিচমেন্ট হবে। আমরা অর্থাৎ আমাদের দেশ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জ্ঞানগুলো আমরা অর্জন করেছি তার বাইরেও যে একটা জগৎ আছে, সেই জগৎটা আমরা এখানে আসলে দেখতে পাবো। এবং এখানে আমাদের এটা একটা আনলিমিটেড একটা বলা চলে যে নলেজের একটা মহাসাগরের মধ্যে আমরা এসে পড়বো, এরকম একটা ব্যবস্থা আমাদের হবে ইনশাল্লাহ। এরপর যদি খেয়াল করি যে আমাদের ক্যাপাসিটি ডেভেলপ হবে, অর্থাৎ আমরা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে পারবো। সো ডেভেলপড কান্ট্রি গুলা, ওয়েলফেয়ার কান্ট্রি গুলা কিভাবে যারা সবকিছুতে যারা অ্যাডভান্স, এই দেশে এসে আমাদের কি কি নিজেদের ডেভেলপ করা দরকার সেইগুলোর সাথে আমরা তাল মিলিয়ে নিজেদেরকে আমাদের ক্যাপাসিটি। এরপর কি যেটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে মানে আছি, বা আমার মনে হয় যে আপনাদের পার্টিসিপেন্টের প্রায় 131 জন পার্টিসিপেন্ট আছে এখন। এর মধ্যে প্রায় 99% হচ্ছে ভাই এবং বোনেরা যেটার জন্য আগ্রহী, সেটা হচ্ছে সেটেলমেন্ট। অর্থাৎ যে আমি যে জার্মানিতে যাওয়ার পরে আসলে শুধু শুনি যে জার্মানি হচ্ছে টেকনোলজিতে ডেভেলপড, এরা টেকনিক্যাল সাইডে খুবই অ্যাডভান্স। সো আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমার কি আসলে সেটেলমেন্ট হওয়া সম্ভব সেখানে? সো আমিও এটা আমার পরিচয়ের মাধ্যমে আমি বলেছি যে আমিও ইতিমধ্যে আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিয়েছেন যে হচ্ছে এখানকার জার্মান নাগরিকত্ব লাভ করার জন্য, এবং সেটা সম্ভব হয়েছে। সো শুধু আমারই হয়নি, আমি অনেককেই চিনি এবং অনেকেই এটা হয়ে থাকে, এবং এখানকার রুলস এবং রেগুলেশন সেটার ব্যাপারে খুবই ফ্লেক্সিবল। সো কিছু কন্ডিশন আছে, সেগুলোতে আমরা পরে আসবো। সো এখানে সেটেলমেন্ট পসিবল, এক কথায় যদি আমি বলি যে না, এখানে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট পারমিটও পসিবল এবং সিটিজেনশিপও পসিবল। এরপরে কি হবে যে আমরা সোশ্যাল লিডারশিপ ডেভেলপ করতে পারবো। তারপরে বলে দেখেন যে ডেভেলপমেন্ট অফ সেলফ লিডারশিপ, অর্থাৎ আমাদের নিজেদেরকে নিজেরা কিভাবে পরিচালনা করব সেটার একটা ব্যালেন্স লাইফ তৈরি করার ব্যাপারে একটা ভালো গাইডলাইন আমরা এখান থেকে পাই। এরপরে হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ যেটা সেটেলমেন্টের পাশাপাশি, সেটা হচ্ছে ফাইনান্সিয়াল সলভেন্সি। এখানটা হচ্ছে যে আমরা এই জায়গাটাতে বেশি ফোকাস করি, বা আমাদের প্রয়োজনটাও এখানে বেশি, কারণ মানুষের প্রয়োজনের একটু কাইন্ডলি মিউট করবেন সবাই, হ্যাঁ। সো আমাদের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ফাইনান্সিয়ালি আমরা নিজেরা উঠে আসতে পারবো আমাদের খারাপ জায়গাগুলোর থেকে।
আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এনজয়মেন্ট অফ দ্য অলমাইটিস ক্রিয়েশন, অর্থাৎ আল্লাহ তাআলা যে পৃথিবীকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এটা আমিও মাঝে মধ্যেই চিন্তা করি যে ছোটবেলায় দেখতাম ক্যালেন্ডারের জন্য, আমরা বছরের যখন শেষ হতো তখন আমরা ক্যালেন্ডার গুলার জন্য অস্থির হয়ে থাকতাম ওই সময়গুলাতে, যে ক্যালেন্ডারের পাতাতে ইউরোপ বা আমেরিকার বিভিন্ন যে সুন্দর সুন্দর সামারের ছবিগুলা বা ন্যাচারাল যে মানে দৃশ্যগুলা, এগুলো দেখার জন্য অধীর আগ্রহে থাকতাম। ক্যালেন্ডার গুলো আমাদের সবারই মোরলেস প্রিয় ছিল। তো সেই সৃষ্টি, আল্লাহ তাআলার যে সৃষ্টির, সেই সৃষ্টিগুলাকে আল্লাহ তাআলা আমাদেরকে দেখার জন্য একটা ব্যবস্থা করে দেন। জি প্রিয় ভাইরা, এটা হচ্ছে যে আমরা কেন জার্মানিতে আসবো এটার ব্যাপারে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়া আর কি। এরপরে যদি বলি যে তাহলে যে এখানে আমি ফোকাস যে দুইটা জিনিস, সেটেলমেন্ট এবং আপনার সেটেলমেন্টের মূল যে জিনিসটা, সেটা হচ্ছে আসলে আমরা সেটেলমেন্টটা কিভাবে করব সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখানে হাইলাইট করেছি। সো এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা খেয়াল করি যে এই যে ওয়ার্ক ফ্লোটা, একটা টাইম ডিউরেশন, এই টাইম পিরিয়ডটার মধ্য দিয়ে মূলত সেটেলমেন্টটা হয় আমাদের এখানে। এটা শুরু হয় গ্রাজুয়েশন বা আন্ডার গ্রাজুয়েশন শুরু থেকে, এবং সেটা শেষ হয় হচ্ছে আমাদের পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট অথবা সিটিজেনশিপ পাওয়ার মাধ্যমে এই সেটেলমেন্টের প্রসেসটা কমপ্লিট হয়। তো এই সময়ের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন যে আমি এখানে উল্লেখ করেছি এটা গ্রাজুয়েশন পিরিয়ড বা আন্ডার গ্রাজুয়েশন পিরিয়ড, আপনি যখন হচ্ছে এখানে ব্যাচেলর বা মাস্টার্স স্টাডি করতে আসবেন বা আমরা আসি, তখন থেকে শুরু করে এই সেটেলমেন্টের প্রসেসটা কিভাবে হয় মূলত। তো এখান থেকে জাস্ট খুবই শর্ট একটা ইয়ে দেখছেন, মাত্র 3টা স্টেপ। একটা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা, দ্বিতীয়ত হচ্ছে একটা জব পাওয়া, এবং তখন হচ্ছে এই দুইটার মাধ্যম দিয়ে আমাদের যে এক্সপেকটেশনটা সেটা হচ্ছে চলে আসে, এটা হচ্ছে এই সেটেলমেন্টটা আমরা তখন অর্জন করতে পারি। সো এখন যেটা খেয়াল, তার মানে আমরা এখানে লক্ষ্য করছি যে এখানকার সব দুইটা জিনিস হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা আর একটা হচ্ছে ফাইন্ডিং এ জব। ঠিক আছে, এখানে আমি একটু মাঝখানে বলে দিই, সেটা হচ্ছে যে জার্মানির যেটা রুলস অ্যাকর্ডিং টু জার্মান ল, সেটা হচ্ছে যে যদি কোনো ফরেন স্টুডেন্ট জার্মানিতে ব্যাচেলর অথবা মাস্টার্স স্টাডি করতে আসে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রিকন্ডিশন। গ্রাজুয়েশনের সাথে আরেকটা ইয়ে আছে, যেটা আছে যে ডাইরেক্ট জব ভিসাতেও কেউ আসতে পারে, কোন স্পেশালিস্ট বা কোনো এক্সপার্টিস ডাইরেক্ট আসতে পারবে স্টুডেন্ট ভিসায় ছাড়াও, সেটা ডিফারেন্ট কেস। আমি সেটা যদি কারো স্পেশাল কোনো প্রশ্ন থাকে তখন আমি বলবো। আমরা যেটাকে ফোকাস করছি যে স্টাডির পরে আর কি। সো অবশ্যই সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ডাইরেক্ট জব ভিসাতে আসাটা একটু কঠিন, এই জন্য আমি এখানে বেশি হাইলাইটস করি না, আপনাদেরকে এত বেশি আশা দিতে পারি নাই। তো এই গ্রাজুয়েশন করতে আসার পরে যেটা রুলসটা হলো যে আমরা এটা কমপ্লিট করার পরে আমাদেরকে অর্থাৎ মানে ফরেন স্টুডেন্টদেরকে জার্মান গভর্নমেন্ট 18 মাসের একটা জব সার্চিং ভিসা ইস্যু করে। অর্থাৎ যখনই আপনার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, আপনি মাস্টার্স থিসিস জমা দিয়ে দেবেন, আপনার ডিগ্রির রেজাল্ট হয়ে যাবে, সাথে সাথে আপনার এই 18 মাসের কাউন্টিং শুরু হয়। সো এই 18 মাসের মধ্যে রুলস হলো যে আমাদেরকে একটা, আমরা যে সাবজেক্টে পড়ালেখা করেছি সেই সাবজেক্টের সাথে ম্যাচ করে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে আমরা যে সাবজেক্টে পড়ালেখা করেছি এই সাবজেক্টের যে কোনো পার্টের সাথে, অর্থাৎ আপনার ওই রিলেভেন্স একটা কোর্স আছে বা কিছু কোর্স আছে, সো এই বিষয়গুলোর সাথে ম্যাচ করে এই ধরনের একটা জব আপনাকে পেতে হবে। সাপোজ মনে করেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা মূল প্রোগ্রামের নাম ছিল হচ্ছে রোডস টু ডেমোক্রেসি, অর্থাৎ হচ্ছে এটা একটা পলিটিক্যাল সায়েন্সের একটা ফিল্ড। এর অর্থ এই না যে আমাকে পলিটিক্যাল সায়েন্স লেখা থাকতে হবে জবের মধ্যে, এরকম কোনো মানে কন্ডিশন থাকতে হবে, এটা না। অর্থাৎ হচ্ছে যে আমি আমার বিগত স্টাডি পিরিয়ডের মধ্যে আমি কোন কোন কোর্স গুলাতে পড়ালেখা করেছি, কোন কোন বিষয়গুলোতে ফোকাস করেছি, এইটার উপরে ডিপেন্ড করবে আমার জবটা এবং জবের অ্যাকসেপ্টেন্সটা। অর্থাৎ ওই যে জব এজেন্সি যেটা আছে, ওরা তখন এটা খেয়াল করবে যে আমি যে জবটা পেয়েছি এই জবটা আমার স্টাডির কোনো, ওরা চেষ্টা করে সর্বোচ্চ আপনাকে রাখার জন্য, আপনাকে সর্বোচ্চ বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা চেষ্টা করে না। ওরা চেষ্টা করে
সর্বোচ্চ আপনাকে রাখার জন্য। সেই জন্য ওরা চেষ্টা করে যে আমাদের কোন কোর্সের সাথে আমাদের জবের যে ইয়েগুলো আছে, আউটকাম গুলো, অর্থাৎ হচ্ছে আমাদের যে জব রেসপন্সিবিলিটি গুলো, সেই জব রেসপন্সিবিলিটির সাথে আমার কোন সাবজেক্ট বা কোন কোর্স তো এটা যদি ম্যাচ করে তাহলে পারে, তখন তারা এটাকে অ্যাকসেপ্ট করে এবং আমরা ওরা বলে যে আমাদেরকে 2 ইয়ার্স ওই জবটা যেদিন থেকে পাবো তখন থেকে 2 ইয়ার্স আমাদেরকে মানে জবটা কন্টিনিউ করতে হবে। সো 2 ইয়ার্স যদি জবটা কন্টিনিউ করে 2 ইয়ার্স পরে ওরা আমাদের জন্য তখন পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট ইস্যু করে। তাহলে দেখছেন প্রসেসটা কিন্তু খুবই সহজ, কিন্তু কন্ডিশনটা হচ্ছে যে একটা সাবজেক্ট রিলেভেন্স জব, অর্থাৎ আপনি যে প্রোগ্রাম পড়ালেখা করছেন এটা হচ্ছে আপনার মূল কন্ডিশন। সো 2 বছর জব পেলেই করার পরে আমরা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট পেয়ে গেলাম। এরপর এর সাথে প্যারালালি, যদি একটু কাইন্ডলি মিউট করবেন আপনারা প্লিজ। সো প্যারালালি যদি আপনার অবস্থান জার্মানিতে 6 বছর হয়ে যায় এবং আপনার B1 থেকে B2 লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে, জার্মান ল্যাঙ্গুয়েজ, ওয়ালাইকুম আসসালাম, তাহলে আপনি আমরা এখানে কি করব, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি। যেটা আমি মানে আইসেনারে গোল্ডেন টাওয়ার আমি 6 ইয়ার্স যখন কমপ্লিট হয় না, 5 ইয়ার্স 3 মাস বাকি থাকতেই আমি হচ্ছে ফার্স্ট অ্যাপ্লাই করি সিটিজেনশিপের জন্য। এবং এই প্রসেসটা একটু করোনার কারণে লেন্দি হয়ে একটু হয়তো 1 বছর মতো লেট হয়ে গেছে, কিন্তু জার্মানিতে সাধারণত সিটিজেনশিপের জন্য আপনার 3 থেকে ম্যাক্সিমাম 3 মাস সময় লাগে প্রসেসটা কমপ্লিট হতে, যদি কোনো স্পেশাল প্রবলেম না তৈরি হয়। সো এই ক্ষেত্রে আমাদের সেটেলমেন্টে কোনো আপনারা দেখলেন যে 2 বছর জব করলে পার্মানেন্ট রেসিডেন্ট অটোমেটিক চলে আসে, আর সিটিজেনশিপের ক্ষেত্রে যে হচ্ছে আমার অবস্থানটা যদি সরি মাহবুব ভাই একটু ইন্টারাপ্ট করা লাগতেছে, জি কারো একজন অডিও চলতেছে, একটু কাইন্ডলি যদি করতেন। এই সবাইকে মিউট করার অপশন আছে তো, সবাইকে মিউট করে দেন মাহবুব ভাইকে আবার আনমিউট করেন, তাহলে হয়ে যাচ্ছে তো। জি ভাই আপনি স্টার্ট করুন। জি ধন্যবাদ। তাহলে এটা মানে সেটেলমেন্টের প্রসেসটা কিন্তু আমি বললাম যে খুবই সহজ, শুধু কমপ্লেক্স হচ্ছে সাবজেক্ট রিলেভেন্ট জব পাওয়া। তো আমরা যখন সেটেলমেন্ট হয়ে যায় এখানে স্বাভাবিকভাবে আমাদের একটা প্রফেশনাল ফ্রিডম চলে আসে। প্রফেশনাল ফ্রিডম বলতে যেটা আমাদেরকে বোঝায় যে প্রফেশনাল ফ্রিডমটা আরো আগে চলে আসে, অর্থাৎ 2 বছর জব যখন কমপ্লিট হয়ে যায় এই 2 বছর জবটা ম্যান্ডেটরি, অর্থাৎ এখানে যদি আপনি কোনো জব চেঞ্জ করেন এর মধ্যে, ওই জবটাও তখন ওই এজেন্সিকে জানাতে হবে যে ইউ হ্যাভ চেঞ্জড ইওর জব। সো তারা আবার মানে ওখানে ভেরিফাই করবে যে ওটা আমাদের প্রোগ্রাম রিলেভেন্স কিনা। সো এটা যখন ভেরিফাই করবে 2 বছর পার হয়ে গেলে তখন আর আমাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না যে সাবজেক্ট রিলেভেন্ট জব করতে হবে বা কোন সেক্টরে জব করতে হবে, এরকম কোনো সেক্টর স্পেসিফাইড থাকবে না, তখন এটা ওপেন করে দেওয়া হবে। সো তখন আপনি ব্যবসা করতে পারেন, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, প্রফেশনাল ইয়েতে একটা ভালো ফ্রিডম চলে আসবে। সো এটা খুবই একটা সহজ প্রসেস। এখন আসুক যে আমরা দেখলাম এর আগের স্লাইড থেকে যে আমাদের জন্য খুবই যেটা প্যারা আর কি বলি আমরা, প্যারাটা হলো জব পাওয়াটা। এবং আমরা যেখানে ভয় করি বা আমাদের অনেকের যেটা প্রশ্ন আছে যে আমরা একটা সোশ্যাল সায়েন্সের জব পাবো কি পাবো না, বা এটা কি পাবো কিনা। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট, এই স্লাইডটা আপনাদের জন্য, মূলত আগের স্লাইডটা এবং এই স্লাইডটা, এই 2টা স্লাইড হচ্ছে এই সেমিনারের হচ্ছে একটা প্রাণ বলা চলে আর কি, আপনাদের কোশ্চেন বা ইয়েগুলো আছে। সাথে আমি পরে আপনাকে কিছু জবের সেক্টরও দেখাবো। সো এখানে হলো যে এই প্রসেসটা, জব পাওয়ার যেটা প্রসেস, সেই প্রসেসটাও এখানে মূলত শুরু করতে হয় একটা বোর্ড প্ল্যানিং এর মাধ্যমে। আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রথম সময়ে যারা আসতো অর্থাৎ 2010 বা এই সময়ের দিকে বা তার আগে বা পরে, আমরা একটা প্রপার গাইডলাইন পেতাম না যে হচ্ছে কিভাবে আসলে এই জব মার্কেটের সাথে নিজেদেরকে প্রিপেয়ার করা যায়, আমরা কিভাবে নিজেদেরকে সুন্দরভাবে হচ্ছে আমাদের টার্গেট নিয়ে যেতে পারি। সো এখান থেকে অনেকেরই হচ্ছে কি হয়, স্টাডি ব্রেক হয়ে যায় অনেক সময় এই প্রসেসটা না জানার কারণে, এবং স্টাডি কারো যদি শেষও হয়ে যায় কিন্তু এই
প্রপার চ্যানেল জানা না থাকার কারণে আমরা জব সেক্টরে আমাদের অ্যাক্সেস হয় না এবং আমাদেরকে তখন আনফরচুনেটলি তখন হচ্ছে দেশে ব্যাক করতে হয় অথবা অন্য কোনো অসৎ উপায় বা অন্য কোনো টেকনিক্যাল উপায় অবলম্বন করতে হয় প্রিয় ভাইরা। সো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে স্টুডেন্ট জব, এটা হচ্ছে যে এই টোটাল প্রসেসটাই হলো আপনি যখন স্টুডেন্ট থাকবেন সেই সময়কার একটা প্রসেস, ঠিক আছে। বিশেষ করে যখন আমরা স্টুডেন্ট হিসেবে এখানে ইয়ে করবো, আমরা আপনাদেরকে এই প্রফেশনাল গাইডলাইন দেওয়ার জন্যই বিএসএফজি সেভারাল টাইমস এখানে বা এখানকার আরো যে ভলেন্টিয়ার অর্গানাইজেশন গুলো আছে, বিশেষ করে বিএসএফজি আমার দেখার মধ্যে সবচেয়ে ইয়ে যারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করে। তো বিএসএফজি এই কাজগুলো যারা নিউ কামার এখানে আছেন বা হচ্ছে যারা আগ্রহী হন তাদেরকে নিয়ে বিভিন্ন সময় এই ধরনের সেমিনার বা ওয়ার্কশপ করে থাকেন যে কিভাবে আসলে আমরা এই ফেজ গুলাকে অতিক্রম করতে পারি বা ইজিলি আমরা এগুলাকে হচ্ছে আমাদের সাথে ইন্টিগ্রেট করতে পারি। সো এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি এখানে বেশি কথা বলবো না, যে স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের চেষ্টা করা দরকার যে এখানকার কোম্পানিগুলা বিভিন্ন সময় সব সময় বলা চলে যে এরা স্টুডেন্ট জব অফার করে, যেটাকে ভ্যাক স্টুডেন্ট বলা হয় জার্মানিতে, জার্মান ভাষায়। আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় তারা আপনাকে একটা হচ্ছে পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেবে তার কোম্পানিতে। সো এখান থেকে আপনি একই সাথে স্টাডি করবেন এবং ওই জবটার আপনি একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন এবং এটা হলো আপনার ফার্দার জব পাওয়ার জন্য খুবই ভালো একটা মানে ওয়ে বলা চলে। অধিকাংশ ক্ষেত্রে ওই আপনার স্টাডি শেষ হওয়ার সাথে সাথে ওই কোম্পানিতে জব হয়ে যায়। ইনকেস যদি জব না হয় তাহলে অন্য কোম্পানিতে আপনার জবের প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। এরপরে আসে হচ্ছে ইন্টার্নশিপ অথবা ট্রেনিশিপ ডিউরিং স্টাডি পিরিয়ড। এটা হচ্ছে মানে সবচেয়ে দেশের অনেক বড় করা এবং লাল মার্ক করে রাখছে, কারণ হচ্ছে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি টেকনিক্যাল বলেন, নন টেকনিক্যাল বলেন, সোশ্যাল সায়েন্স বলেন, বিজনেস বলেন অথবা আইটি বলেন, ঠিক আছে, সকল সেক্টরে ইন্টার্নশিপ বা ট্রেনিশিপটা মানে গুরুত্বপূর্ণ। আপনি যদি লিঙ্কডইনে যান, লিঙ্কডইন প্রোফাইলে যান এবং জার্মান যারা প্রফেশনাল এদের যদি আপনি বায়োডাটা দেখেন তাহলে দেখবেন যে মোস্ট অফ দ্য এমপ্লয়ি আপনার তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্টার্নশিপ বা ট্রেনিশিপ করা এবং সেখান থেকে তারা ডাইরেক্ট ম্যানেজার পদে, কেউ জুনিয়র ম্যানেজার পদে, কেউ হচ্ছে কনসালটেন্ট পদে, কেউ ইন্টার্নশিপ থেকে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যারা ইতিমধ্যেই জার্মানিতে বা ইউরোপে আসছেন অথবা আসতে আগ্রহী তারা প্রথম থেকে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার স্টাডি পিরিয়ডের মধ্যে ইন্টার্নশিপটাকে একটু ফোকাস দেওয়ার এবং আপনারা যারা প্রোগ্রাম সিলেক্ট করবেন, বিশেষ করে ইন্টার্নশিপের ক্ষেত্রে আরেকটু মানে সহজ হয়। কিছু কিছু প্রোগ্রাম আছে জার্মানিতে যে প্রোগ্রামগুলোতে ম্যান্ডেটরি ইন্টার্নশিপ থাকে। ম্যান্ডেটরি ইন্টার্নশিপ এই প্রোগ্রামগুলো যদি আপনি নিতে পারেন তাহলে যেটা হবে আপনার জার্মানিতে এসে ইন্টার্নশিপ পাওয়ার সুবিধা, অর্থাৎ আপনি যখন ইন্টার্নশিপের জন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তখন তারা কি করবে এটা খেয়াল করে যে কারো ম্যান্ডেটরি ইন্টার্নশিপ কিনা। যদি ম্যান্ডেটরি ইন্টার্নশিপ হয় তাহলে তাকে প্রায়োরিটি আগে দেয়, এরপরে নন প্রায়োরিটিতে রাখে হচ্ছে যার ইন্টার্নশিপ ম্যান্ডেটরি না। সো এক্ষেত্রে স্ট্রং মোটিভেশন শো করতে হয়। তো এজন্য যদি প্রোগ্রামটাও আপনারা সেভাবে সিলেক্ট করেন তাহলে আপনাদের জন্য এটা ভালো একটা ইয়ে হবে আর কি, কি বলবো, ফার্দার জব সার্চিং এর জন্য ভালো হবে। ইভেন আপনার আমি আগের ক্ষেত্রে যেটা বলেছি যে স্টুডেন্ট জবের ক্ষেত্রে যেমন আপনি ওই কোম্পানিতে আপনার এমপ্লয়মেন্টের ব্যবস্থা হতে পারে, তো ইন্টার্নশিপ যেখানে করবেন সেখানেও কিন্তু আপনার একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা হওয়াটা এখানে প্রায় 75% অপরচুনিটি তৈরি হয়। এরপরে আসেন আন্ডারগ্রেড অথবা মাস্টার্স থিসিসের সময়, ঠিক আছে। এখানে একটা এটা খুব বেশি না, এটা বেশি ডিপেন্ড করে হচ্ছে আপনার ইয়ের উপরে, অর্থাৎ যারা একাডেমিক লাইনে যেতে চান সো তারা এই ক্ষেত্রে যদি আপনারা আপনাদের থিসিসটা বিভিন্ন অর্গানাইজেশন আছে, রিসার্চ ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটি আছে, তো এদের মাধ্যমে যদি এদের ভিতর থেকে যদি আপনারা এই করতে পারেন এখন ডিম ডিভিশন বইলে তাহলে পরে এখানে আপনার ফার্দার পিএইচডি অথবা হচ্ছে রিসার্চ যে ইনস্টিটিউশনস গুলো আছে সেখানে আপনার জবের জন্য একটা ভালো আর গরম পানি বই দিও আর এই সংখ্যাটাও কিন্তু অনেক হাই আর কি। ডিম ছোট পাতে লোক। এরপরে হচ্ছে যে নেটওয়ার্কিং এন্ড প্রফেশনাল নলেজ ডেভেলপমেন্ট।
তো এই পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাকে আরো যেটা মানে ফোকাস করা দরকার সেটা হচ্ছে আপনি যখন আপনার স্টাডি শুরু করবেন, শুরুর সাথে সাথেই আপনাকে বিভিন্ন সার্কুলার গুলাকে ফলো করা দরকার। লিঙ্কইন থেকে অথবা এখানকার আরো একটা প্রফেশনাল আছে জিং বলে, জিং এ স্টেপ 1 নামে একটা হচ্ছে আছে, আপনারা সবাই চেনেন। মনস্টার নামে একটা হচ্ছে আপনার মানে জব পোর্টাল আছে। এরপরে এই ধরনের যে জব পোর্টাল গুলো আছে, তো এই জব পোর্টাল গুলাতে হচ্ছে আপনি কি করবেন, দেখবেন যে আপনার কোর্সের সাথে মিলে অথবা আপনার একটা নলেজ আছে, সেই নলেজটা ওই জবের মধ্যে আছে, এটা কোন জব। তো প্রথম থেকে যদি দেখেন এবং ওই নলেজের সাথে আর কি কি নলেজ চাই, কি কি টেকনিক্যাল নলেজ অথবা নন টেকনিক্যাল নলেজ অথবা কি কি এক্সপিরিয়েন্স তারা চাই, এই জিনিসগুলো যদি আপনি প্রোগ্রাম আপনার স্টাডি শুরুর আগেই যদি দেখে নেন বা একটা চেকলিস্ট তৈরি করেন যে হ্যাঁ আমার এই জিনিসগুলা আমার এই ডিউরিং মানে দ্য পিরিয়ড অর্থাৎ হচ্ছে থ্রু দ্য স্টাডি 2 বছরের মধ্যে আমি এই জিনিসগুলোকেও কি করব, ফোকাস করব, ডেভেলপ করব, করলে পারে আমি এখানে মানে প্রফেশনাল এস্টাবলিশমেন্টটা একটু সহজ হয়ে যাবে। এরই মধ্যে কি করবেন যে একটা নেটওয়ার্কিং তৈরি করবেন। নেটওয়ার্কিং যারা আছে, সাপোজ মনে করেন যেখানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আপনার ফিল্ডের যে সকল ভাই বা বোনেরা আছে তাদের সাথে একটা নেটওয়ার্ক ডেভেলপ করার চেষ্টা করবেন, অথবা ফরেন যারা আছে তাদের সাথে ডেভেলপ করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট যেটা আছে ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস বা হচ্ছে আরো প্রফেশনাল অনেক অর্গানাইজেশন থাকে ইউনিভার্সিটির ইয়েতে, মানে ইন্টারন্যাশনাল অফিসের সাথে হচ্ছে জয়েন্ট অ্যাডভেঞ্চারে হচ্ছে কাজ করে, এদের সাথে নেটওয়ার্কিং করবেন। সো এই সকল নেটওয়ার্কিং গুলো আপনাকে কি করবে, আপনার স্কিল ডেভেলপ করতে সহযোগিতা করবে, সাথে সাথে আপনাকে প্রপার একটা জায়গাতে, অথবা আপনি যদি এই সকল জায়গাগুলোতে অ্যাক্টিভ হন বা আপনার আগ্রহ দেখে, দেখবেন যে আপনার কাছে কেউ আপনাকে কোনো জবের জন্য কি করতেছে, চিন্তা করছে যে এই ছেলেটা এই এতে মানে অ্যাডভান্স। তো আমি যদি চিন্তা করি আমার কোম্পানিতে একজন লোককে, আমার পরিচিত কাউকে ঢোকানোর সুযোগ আছে, তখন আমি আপনার কথাই চিন্তা করবো যে না আরে এই ছেলেটাকেই চয়েস করবো। কারণ আমি যখন একজনকে আমার কোম্পানিতে মানে ইয়ে করব, রিকমেন্ড করব, বা আপনি যখন মানে একজনকে আপনার কোম্পানিতে রিকমেন্ড করবেন, অবশ্যই আপনি চিন্তা করবেন যে যাকে আপনি রিকমেন্ড করেছেন সে ওখানে জয়েন করার পরে আপনার ভাবমূর্তি ঠিক আছে কিনা, অর্থাৎ সে পারফরমেন্স ভালো দেখাতে পারছে কিনা। সো এই জন্য আপনি এই সকল যারা প্রফেশনালদের সাথে আপনি নেটওয়ার্কিং করবেন, সো এদের সাথে আপনি প্রফেশনালিজম বা হচ্ছে আপনার যে রেগুলারিটি মেনটেন করা দরকার বা আপনার যে মোটিভেশনটা আছে সেই মোটিভেশনটা শো করা দরকার। সাথে সাথে নলেজ ডেভেলপমেন্ট করা দরকার। নলেজের মধ্যে আমি যেটা বলেছি, আমি আমার কথার শুরুতে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম যে এর মধ্যে ইম্পর্টেন্ট নলেজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ নলেজ। সো আমাদেরকে এই স্টাডির শুরু থেকে ইউনিভার্সিটি গুলা আমাদের ল্যাঙ্গুয়েজ অফার করে থাকে, কিন্তু আমরা অবহেলা করি। যেমন আমার পার্সোনালি কথা যদি বলি, আমাকে একজন ভাই প্রথমে রিকমেন্ড করেছিল যে একজন বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে উনি ফ্রি আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাতেন। তো আমি একটু মাতব্বরি করে বলছি না, বাংলাদেশিদের কাছে আবার জব কেন শিখবো, ঠিক আছে আমি তো সরি বাংলাদেশের কাছে কেন জার্মান শিখবো, জার্মান শিখলে আমি ভালো করে জার্মান স্কুলে শিখবো। এই যে মানে এটা করেছি আমি, মানে গোড়ামিটা করেছি, এর ফল আমাকে দীর্ঘ সময় পেতে হয়েছে। সো আমি স্টিল নাও আমি ফ্লুয়েন্টলি জার্মান বলতে পারি না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো মানে হোয়ারএভার আপনি ইয়ে পান না কেন, অপরচুনিটি পান না কেন জার্মান শেখার জন্য, মানে এট দ্য বিগিনিং থেকে এটার উপর ফোকাস দেওয়া দরকার। এবং আমরা যদি অনেস্টলি ফোকাস দিতে পারি, আমি পারি নাই তারপরেও আমি বলছি, এটা বলা আমার উচিত না, তারপরেও আমি বলছি কারণ আমার শিক্ষার থেকে আপনাদেরকে বলছি যেন আপনারা এই কাজগুলা ফেল না করেন প্রথমেই। সো আপনারাও কি করবেন, এট দ্য স্টার্টে হচ্ছে এটাতে ফোকাস করবেন জার্মান ল্যাঙ্গুয়েজটার প্রতি। তো আমার বিশ্বাস যে যদি আমরা ফোকাস করতে পারি বা আপনারা ফোকাস করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার 3rd সেমিস্টার যখন শেষ হয়ে যাবে, আপনি জব যখন খুঁজবেন, খোঁজা শুরু করবেন, তখন আপনার একটা ভালো প্রফেশনাল মানে লেভেলে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে। এখানে আপনার মানে ফ্লুয়েন্টলি যে একেবারে ইয়ে আপনার কি বলে হচ্ছে মাদার টাং এর মতো হচ্ছে আপনাকে কথা বলতে হয় জার্মান বা বলা লাগে অফিসগুলোতে, আসলে সেটা না। আপনি হচ্ছে কতটুকু তাকে বুঝতে পারছেন বা আপনি কতটুকু তাকে বুঝাতে পারছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তবে যার যত ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো থাকবে, বলতে পারবে, সেটাই ভালো। আমি অনেক সময় আমাদের ভাইদের সাথে গল্প করে বলি যে আমাদের প্রবলেমটা হলো
আমাদের একটা শিপ আছে, বড় শিপ, রণতরী, মানে অনেক বড় একটা জাহাজ আছে, মনে করেন যে যেটা বিশ্বের বড় বড় জাহাজগুলোর মতো। তো এই জিনিসগুলা আমরা জাহাজ থাকা সত্ত্বেও আমরা কাস্টমারকে বলতে পারি না যে আমার জাহাজ আছে, জাহাজের এই সুবিধা আছে, ঠিক আছে। আর যারা ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ যারা জানে, তাদের একটা কলার ভেলা আছে, সেই কলার ভেলাটাকে তারা কথা বলতে পারে বলে ওই কলার ভেলাটাকে আমার শিপের চেয়ে অনেক বেশি মূল্যবান বানায় ফেলে, যার কারণে স্বাভাবিকভাবেই তাদের জব হয়, আমাদের জব হয় না। তো এই জন্য কথা বলার স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবং কিন্তু এটা খুব বেশি টাফ না, আমি বলছি সত্যি এটা খুব বেশি টাফ না। সো এটা যদি আমরা প্রথম থেকে ফোকাস করি স্টাডির সাথে সাথে, তাহলে আমরা এটা একটা জব সার্চিং এর আগে আমরা ভালো একটা পজিশনে চলে যেতে পারবো। সাথে যেটা আরেকটা নলেজ ডেভেলপমেন্ট জরুরি, সেটা হচ্ছে যে আপনাকে আমি বলেছি যে প্রথম থেকে জবের রিকোয়ারমেন্ট গুলো খেয়াল করবেন, কারণ পৃথিবী আপডেট হচ্ছে, এখন সব ডিজিটালাইজেশনের যুগ চলে আসছে। এখন মানে প্রফেশনালিজম, মানে প্রফেশনাল করার জন্য আপনারা জানেন যে অফিসে যাওয়া লাগে না, সব মানে বাসায় বসে কাজ করা লাগে। তো বাসায় বসে যখন কাজ করা লাগে, বা আপনাকে যখন অফিসেও কাজ করতে হলে ইন্টারন্যাশনাল টিম, ন্যাশনাল টিমের সাথে যখন কাজ করবেন, তখন হচ্ছে আপনাকে টেকনোলজির সাথে ইন্ট্রোডিউস হতে হবে, ইন্টিগ্রেট হতে হবে। সো আপনাকে বা আমাকে জানতে হবে যে কারেন্টলি কোন কোন মানে ট্রেন্ড গুলা হচ্ছে আমাদের আছে। আমাদের শুধু টিকটক বা হচ্ছে ওই যে অন্যান্য যে ট্রেন্ড তৈরি হয়, আসলে এই ট্রেন্ড গুলার চেয়ে ফোকাস করা উচিত বেশি করে যে আসলে আমরা টেকনোলজিতে কতটুকু, মানে টেকনোলজির কন্টেন্টটা এখন চলতেছে, ঠিক আছে, আমরা সেটার সাথেই আছি কিনা, আমি ভালো এক্সেল পারি কিনা, আমি ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারি কিনা, আমি হচ্ছে একটা ডাটা অ্যানালাইসিস করতে পারি কিনা, আমি সেটাকে আবার ভিজুয়ালাইজেশন করতে পারি কিনা, আমি প্রেজেন্ট করতে পারি কিনা, এগুলা সব ব্যাকগ্রাউন্ডের লোকের জন্য দরকার। যে মসজিদের ইমাম তার জন্য দরকার, কারণ মসজিদের ইমামকেও কি করতে হয়, বাচ্চাদেরকে পড়াতে হয়, তখন তাকে তখন হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর ইউজ করতে হয়, তখন তাকে প্রেজেন্টেশন ব্যবহার করতে হয়, তাকে হচ্ছে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের হিসাব করতে এক্সেল শিট লাগে, এগুলা লাগে, মসজিদের ইমামেরও লাগে, ঠিক আছে। সো এখানে আমাকে অবশ্যই এই বেসিক যে মানে টেকনোলজিক্যাল যে অ্যাসপেক্ট গুলো আছে সেগুলোর সাথে মাস্ট ইন্টিগ্রেটেড হতে হবে। যখন আপনি ইন্টারভিউ বলবেন অথবা আপনার সিভিতে লেখা থাকবে যে আপনি এটা পারেন, তাহলে পারে তখন এটা আরো বেশি ফোকাস করবে। বিশেষ করে আপনি যখন যে কোম্পানিতে আপনি যখন ওই যে এগুলা চেকলিস্ট করবেন, ওখানে দেখবেন যে কোন কোম্পানি কোন ধরনের হচ্ছে টেকনোলজি ইউজ করে জবের ক্ষেত্রে প্রফেশনাল। সাপোজ মনে করেন যে এইচআর এর জন্য একটা কোম্পানি ওয়ার্কডে ইউজ করে, ঠিক আছে, একটা কোম্পানি মানে মার্কেটিং এর জন্য হচ্ছে সেলস ফোর্স ইউজ করে, একটা কোম্পানি তার বিজনেস ডেভেলপমেন্টের জন্য হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার বিআই ইউজ করে অথবা আল্টারেক্স ইউজ করে। সো এই সকল বিষয়গুলো আমাদেরকে আগে থেকে জানতে হবে, এবং এইগুলা আমরা সহজেই এখন মানে হাজার হাজার মানে ইউটিউবে এগুলা হচ্ছে লার্নিং আছে, অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, এডুএক্স, কোর্সেরা, এসবগুলো আছে। সো এই জিনিসগুলো থেকে আমরা ইনশাআল্লাহ ডেভেলপ করার চেষ্টা করব। এরপরে হলো আসেন যে আমাদের আসলে জব সেক্টর গুলো কোথায়। সোশ্যাল সায়েন্সের জব সেক্টর যেগুলো আছে জার্মানিতে, আমি যেটা মনে করি এমন কোন কোম্পানি নাই, সেটা আইটি সেক্টর থেকে শুরু করে আপনার জেনারেল এমনি সোশ্যাল মানে যেটা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, সব জায়গাতেই সোশ্যাল সায়েন্সের জবের অ্যাসপেক্ট আছে। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। শুধুমাত্র এখানে যেটা মানে ইয়ে করে আমাদেরকে জব পেতে না পেতে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এবং আমি যেটা আপনাদেরকে টেকনিক্যাল নলেজ গুলোর কথা বলেছি এইগুলোর ক্ষেত্রে। সো এই জিনিসগুলো যদি আমরা ইয়ে করি, দেখেন এখানে ডেভেলপমেন্ট সেক্টর আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট সেক্টর। প্রজেক্ট ম্যানেজমেন্ট নাই এমন কোন কোম্পানি আছে নাকি যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট হয় না? সকল ইয়েতে। এরপরে বিজনেস কমিউনিকেশনস, এক্সপোর্ট ইম্পোর্ট, এনভায়রনমেন্টাল সেক্টরস, এডুকেশন, সোশ্যাল ওয়ার্ক, স্টার্টআপ, বিজনেস। আরো একটা মজার বিষয় হচ্ছে যে আপনার স্টাডি শেষ করে আপনি এখানে বিজনেস মানে এস্টাবলিশমেন্ট করতে পারবেন। এটা হয়তো আমাদের মোশাররফ ভাই বলবেন, সো আমি এটাতে বেশি ফোকাস করি নাই। সো আমাদের এক কথা আমি বলি যে জার্মানিতে যত কোম্পানি আছে সকল কোম্পানিতেই সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোকজন দরকার, ঠিক আছে প্রিয় ভাইরা। সো সেজন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইভেন আমি যেটা লক্ষ্য করেছি যে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ইয়েগুলা,
আমি রিসেন্টলি হচ্ছে গুগলের একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স করছিলাম, তো ওখানে দেখেছি যারা ব্যাকগ্রাউন্ডের, তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, একজন হচ্ছে টিম লিডার। আপনি এদের প্রোফাইল গুলো একটু দেখবেন, ঠিক আছে? যারা হচ্ছে গুগলের হচ্ছে যারা প্রজেক্ট ম্যানেজার বা বিভিন্ন বড় টেকনিক্যাল প্রজেক্ট যারা বাস্তবায়ন করে, তারা কিন্তু যারা টেকনিক্যাল প্রজেক্ট বাস্তবায়ন করে এদের অনেকেই হচ্ছে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকজন, ঠিক আছে? এবং গুগলের মতো প্ল্যাটফর্মের লোকজন। সো আপনারা যদি এই বিষয়গুলো খেয়াল করবেন, চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখলে আপনারা এই বিষয়গুলো ইনশাল্লাহ বুঝতে পারবেন ভাইরা। তো এই হলো আমাদের এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আসতে পারে। তবে এর আগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব জাস্ট আমাদের জব ফিল্ড গুলা। সেটা হচ্ছে যে আমি জাস্ট দুইটা সাইট দেখাবো আপনাদেরকে, যেটা আমাদের জব এরিয়া। এখানে আপনারা দেখছেন আমার জি ভাই, দেখা যাচ্ছে লিংকডইন প্রোফাইল। লিংকডইন, জি। এই যে এখান থেকে দেখেন যে প্রজেক্ট ম্যানেজার, ক্লায়েন্ট সাপোর্ট স্পেশালিস্ট, ইন্টারন্যাশনাল আর প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে, মার্ক ফরশুন, ঠিক আছে। এরপর প্রজেক্ট লাইটার, এরপরে প্রজেক্ট বাদ দেন, প্রজেক্টের পরে আরো আছে, যদি এদিকে যান সার্চে, এই যে জুনিয়র লেভেলে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, জুনিয়র প্রজেক্ট ম্যানেজার, টিম লাইটুং, এরপর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। এবং মানে এই যে বিজনেস ডেভেলপমেন্ট বা এই ধরনের কমিউনিকেশনের ফিল্ডে হিউজ জব জুনিয়র লেভেলে। সো আপনি যদি একটু হচ্ছে চোখ কান খোলা রাখেন এবং মানে স্টাডির সময় যদি আপনি এই জিনিসগুলো খেয়াল করেন, তাহলে পারে এইগুলা পাবেন। এই যে জুনিয়র কনসালটেন্ট, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে, এইসবগুলা হচ্ছে খুব সহজেই করা যায়। এরপরে আরেকটা সাইট দেখেন, এখানে ডেভেলপমেন্ট সেক্টরের জব অফার করে এই সাইটটাতে। এখানে দেখেন ইন্টারন্যাশনাল শর্ট টার্ম এক্সপার্ট পুল, তারপর ভ্যালু চেইন ডেভেলপমেন্ট অফিসার, মার্কেট ইন্টেলিজেন্স ম্যানেজার, তারপর হচ্ছে সলিড ওয়েস্ট ইঞ্জিনিয়ারিং, মানে গ্লোবাল হেড কমিউনিকেশন, ঠিক আছে, তারপরে ওয়াশ সিস্টেম স্ট্রেথেনিং কোঅর্ডিনেটর। সো এগুলাতে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে কিছু এক্সপেরিয়েন্স লাগে, আবার এখানে অনেক জব আছে যে জবগুলো হচ্ছে আপনার এন্ট্রি লেভেলের জব, এবং যেখান থেকে হচ্ছে আপনি ইন্টার্নশিপের পরে যেতে পারবেন। এই যেখানে ট্রেনিশিপ আছে, ঠিক আছে, ইনফরমেশন অফিসার হিসেবে। সো এখানে অনেক জবের একটা মানে ভালো অপরচুনিটি আছে আপনার মানে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্য দিয়ে। সো অ্যাট লিস্ট যে আপনার জব, আমার বিশ্বাস যে জবের ক্ষেত্রে এখানে আর কোনো প্রবলেম হবে না। সো প্রবলেম যদি না হয় তাহলে পরে আর তো কোনো কি বলে যে যদি আমরা চোখ কান খোলা রাখি আর কি, তাহলে আমাদের আর এই প্রবলেমটাকে ফেস করা লাগবে না ইনশাল্লাহ। সো এই বলে আমি আমার প্রেজেন্টেশনের আজকে শেষ করছি। যদি প্রশ্ন থাকে তাহলে মডারেটর প্রশ্ন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, বা যদি মডারেটরকে অনুরোধ জানাচ্ছি যে পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহবুবুল্লাহ খান মাসুম ভাইকে অত্যন্ত সুন্দর এবং ইনফরমেটিভ একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো আসলেই একটা আই ওপেনিং প্রেজেন্টেশন ছিল। তো যাদেরই এই ব্যাপারে জিজ্ঞাসা ছিল, আশা করি আপনাদের সিংহভাগ কোশ্চেনেরই অ্যান্সার ওনার প্রেজেন্টেশনে চলে আসছে। তো তারপরেও আমরা সুযোগ রেখেছি যে কারো যদি তারপরেও অনেক কোশ্চেন থাকে অবশ্যই আপনি সেটা করতে পারেন আর কি। তো কারো যদি কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করেন। তার আগে আমাদের কোমোডারেটর আমাদের হাম্মাদ সিজুল ভাই কিছু প্রশ্ন উনি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, তাকে অনুরোধ করবো প্রশ্নগুলা টেস্টের সামনে প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ আতাউর ভাই। আমাদের চ্যাটে অনেকগুলো প্রশ্ন এসছে, কিছু প্রশ্নের অলরেডি উত্তর আমাদের সাখাওয়াত ভাই সংক্ষেপে দিয়ে দিয়েছেন, আর বাকিগুলো আমি ওয়ার্ড ফাইলে নিছি। তো এগুলা সবগুলার প্রশ্ন উত্তর আসলে দেওয়া সম্ভব না সময় স্বল্পতার জন্য, আর আপনাদের সরাসরি প্রশ্ন নিতে হবে। তো আমরা যদি ওয়ার্ড থেকে একটা প্রশ্ন নেই আর আপনারা দয়া করে হ্যান্ড রেজ করবেন, এখান থেকে একটা প্রশ্ন নেই তাহলে সুন্দর হবে। তো প্রথমে আমি একটা প্রশ্ন নিচ্ছি চ্যাট থেকে। এখানকার বেশিরভাগ প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড। একজন ভাই প্রশ্ন করেছেন, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে জার্মান কোম্পানিতে জব পাওয়া কি হার্ড হবে? তার সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন হচ্ছে
Okay. What is the minimum requirement at German language for getting a job? ভাই যদি একটু মিটিং এ আছে। জি ধন্যবাদ আমার সজল ভাই। আসলে আমি আগে বলেছি যে এখানকার লেভেল ওরা দেখে না যে আপনি B1 বা B2 বা C1 করেছেন। এক লাইট দিয়ে চলে না, যদি এটা দেখে তাহলে অ্যাপ্রিশিয়েট করে যে ঠিক আছে C1 করেছে, সো আমার কাছে মনে হয় যে তাহলে শায়দ রে কই মনে তোমার যে স্পেসটা এখানে তুমি টেবিল ফেলাইবা, বুঝছো? কথা বলবো সেই সার্টিফিকেশনটা দরকার আছে, সাথে হচ্ছে যে আমি যে সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করেছি সেই জিনিসটাকে আমি তাদেরকে বোঝাতে পারছি কিনা, অথবা সে আমার কথা আমি তাদেরকে বোঝাতে পেরেছি কিনা, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বা আমি তার কথা বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর সাধারণত এখানে B1 থেকে শুরু করে আপনার C1 এই লেভেলের মধ্যে C1 থাকলে বেস্ট, B2 এবং B1 এও জব হয়। যেমন আমার B2 লেভেল পর্যন্ত আমি ল্যাঙ্গুয়েজ করেছি, এবং অনেকে আছে যে এখানে আপনার অনেকেই হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল নেই, এই সকল ভাইরাও এখানে জব পান, ঠিক আছে। অনেকে আছেন যারা স্টাডি করতে এসেছেন, পরপরই আপনি দেখবেন যে এগুলাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক জব পাওয়া যায়, সেখানে যদি সার্চ করেন। বাতের লেগে বসছিলাম আমি, গিয়ে পরে বাদ বইলাম হইলে তারা হচ্ছে প্রথমে এখানে হচ্ছে জবের জন্য জয়েন করতে পারে না, কি হায়ার করতে পারে আপনাদেরকে। ধন্যবাদ ভাই। স্ট্যান্ডার্ড তরকারি আপনার ডিম সিদ্ধ বয়েল আছে না, ডিম বোনা করো, বিশ্বাস যে হচ্ছে আমরা জবের জন্য এনাফ কোয়ালিফাইড হয়ে যায় আর কি। থ্যাংক ইউ। এখানে একজন ভাই হাত তুলেছেন, দয়া করে আপনি আনমিউট করে প্রস্তুতি করবেন। মোহাম্মদ রায়েব আহমেদ রিজয় ভাই। ভাই কি আছেন? আসসালামু আলাইকুম। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে থাকতে আমার একটা ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তো জার্মানিতে আসার পরে কি ওটাকে আমি শো করতে পারবো? যদিও এটা আমার সাবজেক্ট রিলেটেড ইন্টার্নশিপ না, তো সেখানে কি আমার কোনো করবে? আর একটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি এখনো কোনো ভাষা শিখিনি, তো আমি আসলে মার্চে এপ্রিলের দিকে অ্যাপ্লাই করব, তো আমি কি জার্মান আসার পরে ভাষা শিখতে পারি? কোনো কি সমস্যা হবে সেখানে, যে নাকি এখনই শিখে নেওয়া ভালো হবে, একটু জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ বিজয় ভাই। আসলে জার্মান আপনি সময় থাকলে এখনো শিখতে পারেন, আর আমি বলেছি যে আপনার পুরো 2 বছর যে স্টাডি যখন কমপ্লিট করবেন এই সময়টা আপনার হাতে থাকবে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তো আমি পার্ট টাইম জবের জন্য কি দরকার নেই কোনো জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল? না, পার্ট টাইম জবের জন্য এখানে আবার ডিপেন্ড করে। এখানে হচ্ছে যে আপনার যদি প্রফেশনাল জব হয় সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ দরকার হয়। যদি প্রফেশনাল মানে ল্যাঙ্গুয়েজ যদি কারো ভালো আগে থেকে জানা থাকে তাহলে এখানকার যে অফিসিয়াল যে জবগুলো এগুলোর সাথে আপনি ইনভলভ করতে পারেন প্রথম থেকেই। তাছাড়া এমনি পার্ট টাইম যেটা নর্মাল যেগুলো হচ্ছে আমাদের কি বলবো যে আমাদের লাইফকে লিড করার জন্য যেগুলো দরকার হয়, অর্থাৎ অন্যান্য যে স্বাভাবিক জবগুলো আর কি, এগুলোর জন্য ল্যাঙ্গুয়েজ খুব বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি আপনি আসলেই এটা পারবেন আর কি। সো এটা কোনো সমস্যা নাই আর কি, অর্থাৎ আপনার ইনকামের সোর্স বন্ধ থাকবে না আপনি যদি ল্যাঙ্গুয়েজ না বলতে পারেন। কিন্তু আমরা যেটা ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে আমাদের প্রফেশনাল মানে অ্যাডভান্সমেন্টের জন্য, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের দরকার যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম থেকেই। আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন ইন্টার্নশিপের কথাটা, একটা বিষয় খেয়াল রাখবেন, জার্মানিতে শুধু ইন্টার্নশিপ নাই, ইন্টার্নশিপ একটা ওরা অনেক সময় হচ্ছে ফুল টাইম জবের সাথে ইভ্যালুয়েট করে। তো তারা যদি সার্কুলারে চায় বা মনে করে যে একটা এমপ্লয়ি আমি হায়ার করব, তার মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো বা এর মধ্যে যদি কারো ইন্টার্নশিপও থাকে সেই ইন্টার্নশিপকেও তারা সেই ফুল টাইম জব হিসেবে কাউন্ট করে নেয়, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন আপনার যদি ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্সও থাকে, এটাও তারা অনেক সময় এই জবের এগেইনস্টে এক্সপিরিয়েন্সের এগেইনস্টে এরা এই ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সকে অ্যাড করে নেয়। সো আপনারা মানে এই সকল ভলেন্টিয়ার সেক্টর গুলা বা ইন্টার্নশিপ গুলা এগুলাতে খুবই গুরুত্ব দিবেন, এবং সিভি গুলাতে ভলেন্টিয়ার যে এগুলা এটা উল্লেখ করবেন। ইভেন আপনার অ্যাডমিশনের ক্ষেত্রেও যখন সিভি দিবেন ইন্টার্নশিপ এবং হচ্ছে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে আমি
2019 বিবিএ শেষ করেছি। তো আমি মাস্টার যেটা করেছি রিসেন্টলি শেষ হয়েছে, তো আমি মাস্টার্স উল্লেখ করতে চাচ্ছি না। আমি 1 বছর হয়তো বা বলবো যে গ্যাপ দিয়েছি অথবা যেটাই হোক, বাট আমার ইন্টার্নশিপটা হয়েছে কিন্তু 2021 সালে, মানে 1 বছর পরে যে, ঠিক আছে, যেটা অনেক সময় বিবিএ শেষই হয়, সেটা আমার 1 বছর পরে যে হয়েছে ইন্টার্নশিপটা, 6 মাসে 6 মান্থস ডিউরিং একটা ইন্টার্নশিপ। তো সেটা কি কোনো প্রবলেম হবে আমি অ্যাডমিশনের সময় যদি ইউনিভার্সিটিকে মানে এটা উল্লেখ করে দেই যে না, এটা স্টাডি গ্যাপ কোনো প্রবলেম না, মোটিভেশনটা ইম্পর্টেন্ট। যে আপনার যদি 20 বছর স্টাডি গ্যাপ থাকে, সো দ্যাটস নট এ মেজর ইস্যু ফর ইওর অ্যাডমিশন। ওকে, তার মানে এই গ্যাপটা আমি এসওপি উল্লেখ করে দিলেই হচ্ছে। সরি, কিছু এসওপি থেকে আমি এটা উল্লেখ করে দিব যখন আমি ইউনিভার্সিটি অফার মানে অ্যাডমিশন নিতে চাওয়ার জন্য মেইল করব তাদের ডকুমেন্টস এর জন্য, বা এসওপি যখন পাঠাবো তখন আমি এটা উল্লেখ করে দিব যে আপনি এটা উল্লেখ করলে ভালো হয়। কারণ সিভিতে যে কি বলে যে আপনি যে উল্লেখ করলেন যে আপনি কেন গ্যাপ দিয়েছেন এবং এই গ্যাপ দেওয়ার পরে ফার্দার আপনি কেন স্টাডি করতে যাচ্ছেন, এই মোটিভেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ মাহবুব ভাই। প্রিয় ভাইরা, আপনারা দয়া করে আলোচনা রিলেটেড প্রশ্ন করবেন। আপনাদের সকল প্রশ্নের জন্য আমাদের অনলাইন পোর্টাল বিএসএফজির গ্রুপ সবসময় উন্মুক্ত আছে, আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। এখন আমরা একটা প্রশ্ন নিচ্ছি চ্যাট থেকে। একজন ভাই প্রশ্ন করেছেন যে জার্মানিতে হায়ার স্টাডি এন্ড জবের জন্য আসার আগে বাংলাদেশ থেকে কি কি স্কিল অর্জন করে আসা যেতে পারে? মাহবুব ভাই। জি, এটার উত্তর আমি দিয়ে দিয়েছি যে এখানে স্টাডি করা অবস্থায় আপনি প্রথম থেকে একটা চেকলিস্ট করার জন্য, সো আপনি এখনই করতে পারেন এই চেকলিস্টটা, যে আপনার কি কি এগুলো আছে আর কি, স্ট্রং বা স্ট্রেংথ আছে কি কি, এগুলো একটা চেকলিস্ট করেন। এবং এই রিলেভেন্স জব কোনগুলো অফার করে সেগুলো আপনারা হচ্ছে অনলাইনে যে বিভিন্ন পোর্টাল গুলো আছে, আপনি বাংলাদেশ থেকেও তো জার্মান জবের হচ্ছে সার্কুলার দেখতে পারেন। সো ওখানে দেখে আপনি দেখেন যে হচ্ছে সাপোজ মনে করেন আপনি মার্সিডিজ বেঞ্জ কোম্পানিতে আপনি হচ্ছে জবের জন্য করেন, সো আপনি ওদের জব পোর্টালে যান, যে ওদের নন টেকনিক্যাল যে পজিশন গুলো আছে সেইগুলা দেখেন, দেখে ওখানে দেখেন যে ওদের রিকোয়ারমেন্ট গুলা কি কি। সো ওখানে হয়তো মনে করেন যে আপনাকে বলা লাগছে যে আপনাকে খুব ভালো এক্সেল জানতে হবে, সো আপনি এক্সেলটা শিখে নেন। মনে করেন আপনাকে কমিউনিকেশনের জন্য ভালো হচ্ছে একটা কমিউনিকেশন স্কিল থাকতে হয়, সো কমিউনিকেশন ডেভেলপমেন্ট করা যায় কিভাবে সেই প্রসেস গুলো একটু দেখে নেন আপনি। সো এইভাবে আপনার যে নলেজ গুলা ডেভেলপ করা দরকার সেইগুলো আপনি ওই জবের রিকোয়ারমেন্ট থেকে দেখে নিতে পারেন খুবই সহজে, কারণ এখন তো ইন্টারনেটের যুগ। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জি প্লিজ করেন। জি ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন, ইউ কুড কল মি অর্ক। প্রশ্নটা হচ্ছে ভাই, আমি মানে ব্যাচেলর কমপ্লিট করেছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে, ইন্ডিয়া থেকে। তো এখনো পুরোপুরি ব্যাচেলর কমপ্লিট হয়নি, লাস্ট সেমিস্টার চলতেছে। তো আমি অলরেডি কিছু ভার্সিটিকে ইমেল করেছিলাম, যেহেতু আমি বিএ করেছি ইকোনমিক্স এর উপর, তো আমি এমএ করতে চাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে কি 5th সেমিস্টার রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করলে কি এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করলে কি অফার লেটার পাওয়ার কোনো পসিবিলিটি আছে, যে অফার লেটার পাবো না বা সামথিং এরকম কিছু? এটা অ্যাডমিশন রিলেভেন্স কোশ্চেন, তারপর আমি যতটুকু পারি বলি। সেটা হচ্ছে যে আমি জানি না যে ইন্ডিয়া থেকে ভিসা রিকোয়ারমেন্টটা কি। আপনি এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডমিশন পাবেন ইকোনমিক্সে। আমি অনেক ইউনিভার্সিটি আছে যেটা মিডিয়াম। না, আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করব ভাইয়া। তাহলে বাংলাদেশ থেকে আপনি কি ব্যাচেলর আসতে যাচ্ছেন নাকি মাস্টার্স? না, আমি মাস্টার্সের জন্য আসতে যাচ্ছি। ব্যাচেলর ইন্ডিয়াতে 3 বছরের পড়াশোনা হয়, তো সেই ক্ষেত্র থেকে আর কি প্রশ্নটা করা। আচ্ছা, বাংলাদেশে যেমন 4 বছরের কোর্স, ইন্ডিয়াতে 3 বছর। আপনার যেটা ওদের যে রিকোয়ারমেন্ট থাকে যে ব্যাচেলর সম্ভবত 180 ক্রেডিট না, 180 ইসিটিএস, 180 ইসিটিএস এক্স্যাক্টলি। জি সো জি, এটার ইকুইভ্যালেন্ট হতে হবে, তারপরে তো আপনি পাবেন। আর অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি পাবেন, অ্যাডমিশন পাবেন। বাট বাংলাদেশ থেকে ভিসা রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই আপনাকে আইএলটিএস এর মিনিমাম স্কোর থাকতে হবে। আচ্ছা। আর ভাই, 5th সেমিস্টার রেজাল্ট মানে লাস্ট সেমিস্টার রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করলে সেই ক্ষেত্রে কি মানে কোনো সম্ভাবনা আছে রিজেক্ট খাওয়ার? যেমন রেজাল্ট ভালো, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত রেজাল্ট না, ভালো। আপনার যদি রেজাল্ট ফাইনালি পাবলিশ নাও হয়ে থাকে জি, তাহলে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন।
এবং অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি গুলো কন্ডিশন দিয়ে দেয় যে যাদের রেজাল্ট স্টিল মানে পাবলিশড হয়নি তারাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু স্টাডি শুরু হওয়ার আগে, অর্থাৎ মনে করেন যে এখন জানুয়ারি মাস, আপনি উইন্টার সেমিস্টারে আপনার জুলাইয়ে অনার্স ফাইনাল শেষ হবে, ঠিক আছে? সো আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই ক্লাস শুরু হওয়ার আগে, অ্যাডমিশনের আগে আপনার ফাইনাল ইয়ারের রেজাল্ট সাবমিট করতে হবে। আচ্ছা আচ্ছা, জি ভাই, থ্যাংক ইউ। ভাইয়া আরেকটা কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্সে আমার অসুস্থতার জন্য আমি মানে এক্সামটা দিতে পারিনি। তো সেক্ষেত্রে রিটেকটা আমি লাস্ট সেমিস্টারে দিব, মানে এই সেমিস্টারে দিব, ফাইনাল সেমিস্টারে। তো সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে যখন আমি ফিফথ সেমিস্টার ট্রান্সক্রিপ্ট শো করব? আমার মনে হয় না যে এটা সমস্যা হওয়ার কথা আছে, কারণ আপনার যদি ফাইনালি ওভারঅল যদি আপনার ইয়ে আসে, আপনি যদি তাদের মিনিমাম যে সিজিপিএ, অর্থাৎ এখানে মাস্টার্স অ্যাডমিশনের জন্য যেটা 2.5 লেভেলের হচ্ছে ইয়ে লাগে, ইকুইভ্যালেন্ট হচ্ছে স্কোর লাগে, তো এটা যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোর্সের যদি ফার্স্ট ইয়ার লাস্ট ইয়ার হয় এটাতে কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। জি, থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। শুভকামনা। আমরা বেশি কোয়েশ্চন নিতে পারবো না, আপনারা প্লিজ কাইন্ডলি একটু কোয়েশ্চনটা ছোট রাখবেন, আর একটা কোয়েশ্চন করার পরে প্লিজ আর কোয়েশ্চন করবেন না। আপনাদের জন্য আমাদের অনলাইন গ্রুপ গুলা সবসময় অ্যাক্টিভ আছে, আপনারা সেখানেও চাইলে কোয়েশ্চন করতে পারেন, আপনাদের সব ধরনের চিন্তা ভাবনা, আপনাদের সব ধরনের পরিকল্পনা সেখানে জানাতে পারেন। আরেকজন ভাই, একজন আপু সম্ভবত প্রশ্ন করতে চাইছেন, সমৃতা আপু, আনমিউট করে একটু বলেন। ভাইয়া আমি ওয়েটিং আছে অনেকক্ষণ থেকে। কথা বলে আমি সৌমিত্র। আচ্ছা, সরি, বলেন প্লিজ কাইন্ডলি। ভাই একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি, আমি মাস্টার থেকে কমপ্লিট করেছি এবার, এটা বলতে গেলে জি সৌমিত্র ভাই, আমরা শুনছি না আপনাকে। এখন কি কথা শোনা যাচ্ছে? জি ভাই, এবার শোনা যাচ্ছে, বলেন আপনি। আচ্ছা, আমি মক্সদ ইউনিভার্সিটি থেকে এবার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, 3.20 মতো বিজনেস ব্যাকগ্রাউন্ডে। তো এটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম একটুয়ালি কি হতে পারে, আর ওখানকার বিজনেসে কিরকম অপরচুনিটি থাকবে বা মাস্টার থেকে সেটা একটু। সৌমিত্র ভাইয়া, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, সরি, একটু কেটে যাচ্ছে, আপনি একটু পরে আবার ট্রাই করেন, সম্ভব মনে হয়। আসসালামু আলাইকুম। মাছখিল ভাই শুধুমাত্র মানে ফিউচার প্রসপেক্ট নিয়ে প্রশ্ন নেন, এডমিশন নিয়ে অ্যাকচুয়ালি আসলে আমাদের ওই পরিমাণ সময় নাই যে এডমিশন নিয়ে কোয়েশ্চন নেওয়ার মতো আর কি। প্লিজ একটু সবাই এদিকে খেয়াল রাখবেন, এটা গ্রুপে প্রশ্ন করলে আমরা সেখানে আনসার দেওয়ার চেষ্টা করব। এখন জাস্ট আমাদের এই প্রেজেন্টেশনের উপর আপনারা প্লিজ প্রশ্ন করেন। যে শুধু জব এবং সেটেলমেন্টের ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে আর কি। ভাই আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলাম জব বিষয়ে। আচ্ছা, আপনারা আমি একটু অধৈর্য হবেন না কাইন্ডলি প্লিজ, আপনাদের সবারই প্রশ্ন ইনশাআল্লাহ শোনা হবে, আপনারা যদি ভাই জব বিষয়ে একটা প্রশ্ন ছিল আমার। ফারজানা আক্তার বিনি আপু, আপনি কি একটু প্রশ্ন করবেন? কেউ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি কোশ্চেনটা অলরেডি লিখেছিলাম, ওখানে একটা ভাইয়া মেবি আমাকে রিপ্লাই করেছে। তো আমি হচ্ছে মিডিয়া এন্ড মাস কমিউনিকেশন থেকে আমার ব্যাচেলারটা শেষ করেছি। মাস্টার্স এর জন্য যখন আমি অ্যাপ্লাই করতে যাই, তো আমি খুব লেস কিছু সাবজেক্ট পাই এবং দু একটা অ্যাপ্লাইও করেছি। আনফরচুনেটলি সেখান থেকে আমাকে রিজেক্ট করা হয়েছে। সো নেক্সট টাইম যদি আমি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করি, সেটা ওয়াইজ হবে কিনা ওই রিপ্লাইটা অলরেডি আমি পেয়েছি। আর যদিও পাই, এখান থেকে যদি অফার লেটার পাই, তো সেখান থেকে কি মানে ওভারঅল আমার চান্সেসটা কেমন হবে এই ব্যাপারটা জানতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কিছু আমিও শুনতে পাচ্ছি গ্রুপের থ্রুতে, বা অনেক অ্যাভেলেবল আছে, বাট মিডিয়া এন্ড কমিউনিকেশন স্টাডিজ বা এই ব্যাপারে আসলে তেমন কোনো আপডেট আমি পাইনি এখন পর্যন্ত। তো এই ব্যাপারে কিছু একটু বলে ভালো হতো। জি, ধন্যবাদ ফারজানা আপু। আপনি জেনে খুশি হবেন যে মিডিয়া এন্ড কমিউনিকেশনস এর জন্য জার্মানির ফিল্ডটা সোশ্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে খুবই একটা প্রসপেক্টিভ ফিল্ড। সেখানে ইভেন ডাডের স্কলারশিপও প্রোভাইড করে থাকে মিডিয়া এন্ড কমিউনিকেশনস এর জন্য বিভিন্ন ইউনিভার্সিটি। সো আপনি যদি রেজাল্ট, মেয়েদের জন্য আসলে রেজাল্টটা খুব বেশি হাই লেভেলের থাকতে হয় এটা না, তো সেক্ষেত্রে আইএলটিএস এর রেজাল্টে ডিপেন্ড করে, এবং হচ্ছে আপনার যদি একটু স্ট্রং মোটিভেশন থাকে সাধারণত হচ্ছে স্কলারশিপ গুলো হয়ে যায়। এবং যে অ্যাডমিশনের ক্ষেত্রে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে
যে আপনি বলছেন যে পাবলিক ইউনিভার্সিটি গুলো যদি আপনাকে রিজেক্ট করে থাকে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে অনেক সময় হচ্ছে ভিসা ইস্যু করতে প্রবলেম হয়। এম্বাসি খুব সহজে ভিসা দিতে চায় না, কারণ ফান্ডিং সেলফ ফান্ডেড প্রজেক্ট যদি হয় এখানে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে অনেক কষ্ট আর কি এখানে। সো এই কারণেই ভিসা ইস্যু রেটটা অনেক কম। সো এদিকে একটু খেয়াল রাখবেন। তো আপনার যদি রেজাল্ট একটা ইয়েতে থাকে, অর্থাৎ 2.5 এর উপরে ইতে চলে আসে, তাহলে আমার বিশ্বাস যে এখানে অ্যাডমিশন না হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে আপনি আরেকটু তাদের রিকোয়ারমেন্ট গুলো ভালো করে যাচাই করে দেখবেন, এবং আপনার মোটিভেশন লেটারটা একটু এবং সিভিটাকে একটু ভালো করে কোনো আমাদের বিশেষজ্ঞ টিমের কাছ থেকে একটু দেখায় নেওয়ার ব্যবস্থা করবেন। আমার মনে হয় যে আপনি ভালো একটা ফলাফল পাবেন। জি ধন্যবাদ। জি ভাইয়া, থ্যাংক ইউ। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম ভাই। একটা প্রশ্ন ছিল আর কি আপনার কাছে আমার, এই জব রিলেটেড আর কি। ওই যে আপনি যে বললেন যে সাবজেক্ট রিলেটেড জব হতে হবে আর কি। তো আমার কথা হচ্ছে আমি বিবিএ করেছি ফাইন্যান্স থেকে। তো আমরা তো মানে 4 বছরে দেখা গেছে যে 5টা করে কোর্স থাকে। সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করা লাগতেছে, কারণ আমাদের পরবর্তী যে প্রেজেন্টেশন আসছে সেটা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের সাথে। আপনি অপেক্ষা করেন, পরবর্তী প্রেজেন্টেশন আপনি করবেন, তখন আমি কথা বলতে যাচ্ছিলাম। আমাদের প্রোগ্রামটা তোমার শরীর কেমন, ভালো নেই? চলে যাচ্ছে, আর নামাজ খাওয়া দাওয়া করতে পারো না? নামাজেরও সময়ের একটা ব্যাপার আছে। আসলে আমাদের মনে হয় না যে এত ইন ডিটেইলস সব ব্যাপারের কোশ্চেন আমাদের এখানে নেওয়ার সুযোগ আছে। জাস্ট যদি এই প্রেজেন্টেশনের উপরে কারো কোনো কোশ্চেন থাকে একটু আস্ক করতে পারেন, নাইলে আমরা আমাদের আবু কর কইলো তোমারে যে পরীক্ষা করেছে রিপোর্ট ভালো হইছে, মানে মই কইলো কার কাছে বলে রিপোর্ট ভালো হইছে না। আবু করে কইরা কইছে না ভাই রিপোর্ট তো ভালো হইছে, কোন তো বয়স হইছে এখন। সাউথ কোরিয়াতে কোরিয়া ইউনিভার্সিটিতে আর ইয়ে হইতো না এখন। তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, এবং যখন আমার 3টা থার্ড মাস্টার্স করতেছে, মাস্টার্স করার আমি পিএইচডি ব্যাপারে একটু বলতেন। পিএইচডি করার ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। জি সরি, আমি জানতে চাচ্ছিলাম যে ওখানে পিএইচডি সুযোগটা কেমন। আমি বিজনেস স্কুল থেকে আপনার 2টা মাস্টার্স করেছি, ট্যাক্সের উপর একটা হচ্ছে অ্যাকাউন্টিং এর উপর অনার্স মাস্টার্স, আর এখন আমি সোশ্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশনের, আমি এখন সাউথ কোরিয়াতে আছি, কোরিয়া ইউনিভার্সিটিতে আমার মাস্টার শেষ হয়ে যাবে, আমি থিসিস জমা দিয়েছি। তো আমি জানতে চাচ্ছিলাম যে ওখানে পিএইচডি এর অপরচুনিটি কেমন। আমি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের উপর লাস্ট করলাম এই সাউথ কোরিয়া ইউনিভার্সিটি থেকে। আর তার আগে আমি ট্যাক্সের উপর একটা মাস্টার্স করেছি, এবং অ্যাকাউন্টিং আমার অনার্স মাস্টার্স করা আছে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি, যেহেতু সোশ্যাল সায়েন্স এবং বিজনেস দুইটার ক্ষেত্রে আমার মাস্টার্স অন কি রান দেখে আবু করে রান দেনি। জি ধন্যবাদ ভাই। আপনি ডেভেলপমেন্ট কোঅপারেশন যেটা যদি বলেন, এটা যদি আমি বলি, কারণ এটাও আমার ব্যাকগ্রাউন্ড। তোমারে ডাকেনি, সো এখানে হচ্ছে আপনার তোমারে ডাকেনি, আদর যত্ন করেনি। আমি আসলে এখন কোন দিকে গেলে আমার জন্য সুবিধা হবে পিএইচডি করতে, অপরচুনিটি বেশি কোথায় আর কি, স্কলারশিপ সহ। নিসা কিটা করে? সরি, স্কলারশিপ ক্ষেত্রে নিঃসন্দেহে আপনার এখানে বিজনেস স্টাডিজ এর পিএইচডি টা এটা কঠিন, এবং এখানে অনেক টাকা যদি সেলফ ফান্ডেড ইয়ে হয়, এবং খুবই কম সংখ্যক ইউনিভার্সিটি এটা অফার করে আর কি। সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন বা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এই সুযোগটা আছে এখানে। অনেক ইউনিভার্সিটি আছে যারা পূর্ণাঙ্গ পাবলিক ইউনিভার্সিটি, এবং এরা ডেভেলপমেন্ট সেক্টরে হচ্ছে রিসার্চ। তো সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি অফ বন আছে, ইউনিভার্সিটি বনের স্পেশাল প্রোগ্রাম আছে আপনার ডেভেলপমেন্ট কোঅপারেশনের পিএইচডি এর উপরে। এরপরে হচ্ছে আপনার বকুম ইউনিভার্সিটি আছে, এরপরে আপনার ইউনিভার্সিটি অফ পোস্টডাম ইউনিভার্সিটি আছে। জি, সো এরপরে সরি আমি এটা হয়তো আমি ইয়া করে নিব, কিন্তু আমার দুইটা বিষয়। একটা হচ্ছে যে আমার এখন আমার ইউনিভার্সিটি থেকে, আমার কোরিয়া ইউনিভার্সিটি হচ্ছে বিশ্বের মধ্যে 63 নাম্বার র্যাঙ্কিং এ আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে কি কি নিতে পারি প্রফেসর কাছ থেকে, আমি যদি জার্মানিতে অ্যাপ্লাই করতে চাই,
আমার কি কিছু নেওয়ার মানে এখান থেকে রেকমেন্ডেশন বলেন বা জি জি এগুলা লাগবে আপনি একটু কাইন্ডলি হচ্ছে ইয়েতে দেখবেন যে বন ইউনিভার্সিটি কোঅপারেশন পিএইচডি বলে সার্চ দিবেন দেখবেন যে আপনি ইয়ে পাবেন এখানে যেগুলো লাগে অ্যাপ্লিকেশনের জন্য আপনার একটা সম্ভবত রিসার্চ আপনার কনসেপ্ট নোট জমা দিতে হয় এরপরে হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসরদের রিকমেন্ডেশন দিতে হয় আপনার পিপিএস কোনো লেখা থাকলে এগুলো জমা দিতে হয় যদি চেক করে নেন তাহলে আমার বিশ্বাস যে আপনি অ্যাকুরেট ইনফরমেশন গুলো ওখান থেকে ভালো পাবেন রাদার দেন আমি আপনাকে সরি আমি ইউনিভার্সিটি অফ কি বললাম আমি একটু লিখে নিচ্ছি মুস্তাই নাই আমরা বাসা ঢাকা থেকে আয়া সেরা কইতাছে তোর দুইটা আতদরি ফাওদরি আমারে সময় তো উপস্থিত ভাই আমি একটু আন্তরিকভাবে দুঃখিত যে এদিকে এর বাই করে সডং সডং এর লাগি আমি কি চাইছে তোর গাড়ি ভাড়া দিয়া দেই এর গাড়ি ভাড়াটা দিয়া দিছি ঢাকা আবার ভাড়া কোশ্চেন নিতে গেলে আমাদের আসলে প্রোগ্রাম আজকে শেষ করা পসিবল হবে না আর তাছাড়া বাংলাদেশে কিন্তু এখন অনেক রাত হয়ে যাচ্ছে আপনাদেরও দীর্ঘ সময় থাকা এটা ডাক্তারের কাছে টেয়া দিতাম হে বলে ডাক্তার পরবর্তী যে আমাদের ইভেন্ট আছে আমাদের পরবর্তী যে প্রেজেন্টেশন আছে বিজনেস স্টাডির না টেয়া দিছি না এর উপর ভিত্তি করে আমরা সেই আলোচনায় চলে যাব আপনাদের ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা চ্যাট আপনাদের জন্য চ্যাট বক্স সবসময় উন্মুক্ত আছে আপনারা ওখানে লিখতে পারেন আমাদের ডাক্তার দেখাইছে কইছে অনহের বউ বলে একটা হেরে দেয় না ও বউ হেরে ফিডে থাকলে আমরা সেই কোশ্চেনগুলো অ্যানসার করব কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে আপনাদের কোশ্চেনগুলো সেন্ড করেন তো এই পর্যায়ে আমাদের মাঝে প্রেজেন্টেশন নিয়ে আসছেন হায়ার এডুকেশনের প্রসপেক্ট নিয়ে জার্মানিতে পুরীর বিয়া না করতে কইছিলাম না স্টাডিজ এর ব্যাকগ্রাউন্ডে 28 বাচ্চার বিয়া করছে সেটা আলোচনা রাখবেন এই ব্যাপারে আমাদের মোশাররফ মোল্লা ভাই তো ভাইকে অনুরোধ করছি তার প্রেজেন্টেশন নিয়ে আসার জন্য কত রুজি করে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা না জি ভাই জি আমি আলোচনা খুব বেশি দীর্ঘ করব না কারণ চেষ্টা করব প্রশ্ন বেশি নিতে আর আমার এখানে হের ভাই তো আলি সডাং সডাং করে হের ভাই যে মাত মাতে মামুল্লাহ খান মাসুম ভাই অলরেডি এরে জেল হারাইবো এরে করে গেছে লুঙ্গি লাইবো এরে ফাইরা লাইবো এরে দইরা লাইবো আমি 2013 সালে জার্মানি আসি এসে জার্মান শিখি যে 2 বছর তারপর হচ্ছে ইউনিভার্সিটি অন আতের মইলা টেহা বলে অন আতের মইলা বিজনেসের উপরে ব্যাচেলর করি যেটা 7 সেমিস্টারের ছিল হ্যাঁ টেহা বলে অন আতের মইলা আমার এই কোর্সের মধ্যে 6 মাস দিতাম না দিমু না চায় দিমু ওই কোম্পানি একই কোম্পানি সবরের বাইরে আয়া পানিত ফেলাম ওইটা করুম হিডা করুম অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার হিসেবে কত কিছু হুনতাছে এর লাগি কইতে আমি কইছি তোমার কাছে আল্লাহর রাস্তে কই হুকু এর একটা আইডি দালাই ওইটা তো দিলাম প্রেজেন্টেশন না তারপরে বাইরে যে কি পরিমাণ বাইরে নি বাইরে আমি অ্যাভেলেবল না করি আমি কই রে ভাই মাহবুবুল্লাহ খান মাসুম ভাই বাইরে আগে হেরা একটা আইডি দিল হচ্ছে যে আপনার ইয়ে করে গেছে টাচ করে গেছে এখান থেকে তা আমি কিছু স্লাইড হইতে স্কিপ করে বাইচা থাকলে দেখবা তারে আমি যে কি করি তার কলিজাটা আমি দেখতাম তার বুকটা ফাইরা কলিজাটা দেখতাম তো আমি একটু পেজটা শেয়ার করি আতাউর ভাই আমি পেজ শেয়ার করতে পারতেছি না আপনি আমাকে পারমিশন দিতে হবে আচ্ছা ঠিক আছে দাদু রেখে দেই হ্যাঁ ভাত টাত খাইও আচ্ছা আতাউর ভাই শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ ওকে ধন্যবাদ ট্রাই করুন জি জি না গিয়া কিতা করুম আর হেরা বাসা যাইতাম না আমি কোন সময় আচ্ছা এমনি ভাই কোন আচ্ছা রেখে দেই আচ্ছা করুম না আমি তো জানি না তুমি জানি না আচ্ছা রেখে দেই আমার কি প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে আপনাদের এখানে না এখনো দেখা যাচ্ছে না ভাইয়া আচ্ছা আতাউর ভাই আপনার এখান থেকে শেয়ার করেন আমি ম্যাকবুক থেকে করতে পারতেছি না সেই না কোথাও সমস্যা হচ্ছে জি আতাউর ভাই আপনি শেয়ার করেন আমি তার মধ্যে কিছু কথা বলে নেই আরো তো আমি ওই একই কোম্পানিতে আপনি 2019 সালের মার্চ থেকে হচ্ছে ইন্টার্নশিপ করি তারপরে হচ্ছে যে ওইখানে আমি অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার হিসেবে যেটা বললাম তো বিষয়টা হচ্ছে আমি যখন জার্মানিতে আসার পরে হচ্ছে যে ইনফরমেশন গুলো এত অ্যাভেলেবেল ছিল না আর বেসিক্যালি সবাই আমরা জানি যে জার্মানি হচ্ছে টেকনিক্যাল
সাবজেক্টগুলোর জন্য খুবই আপনার সুনাম করা আর বিজনেসের জন্য খুবই কম। বাট ডে বাই ডে আমি যদি এখন আইসা বর্তমান অবস্থায় দেখি আমাদের বিজনেসের জন্য বিশেষ করে ব্যাচেলর, যেহেতু আমি ব্যাচেলর করছি, ব্যাচেলরের জন্য অলমোস্ট সারা জার্মানিতে আপনার প্রাইভেট পাবলিক মিলে 100-এর উপরে সাবজেক্ট আছে যেখানে আপনি ব্যাচেলর করতে পারবেন। মাস্টার্স অবশ্যই আরো বেশি স্পেশালাইজেশনের জন্য। তো ব্যাচেলর যে সাবজেক্টগুলো এখানে অ্যাভেলেবেল আছে ইংলিশে, সেটা আপনারা ডাডের যে ওয়েবসাইট আছে ওইখানেও যদি আপনারা দেখেন পাবেন। সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিজনেস, যেটা আমি নিজে ওই সাবজেক্টে ব্যাচেলর করছি। তারপরে হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে আপনি স্পেসিফিক করে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা হিউম্যান রিসোর্স এন্ড লিডারশিপ, এই সাবজেক্টগুলো বেশি হচ্ছে যে জনপ্রিয়। তাছাড়াও আপনার যে সাবজেক্টগুলো আরো আছে, যে ডিজিটাল মার্কেটিং সহ কিছু স্পেসিফিক সাবজেক্ট ইদানিং আসতেছে। আমি গতকাল একটা সাবজেক্ট দিচ্ছি যে আমি খাতা নিব না মামা, আমার দিয়ে লাভ নাই। আমি না যে মনে হয় নেই। হ্যালো, তো আসসালামু ওই আলাইকুম। সাবজেক্টগুলো আপনার এখন হচ্ছে যে ওয়ালাইকুম ইংলিশে আসসালাম। পড়া যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা জি সুখবর, ভাই, যেটা একটা আগে সিট ছিল খালি না। ছিল, এখন এটা আমি ফিল আপ যদি হয়ে এখন গেছে। কম্পেয়ার করি যে এখন পুরোপুরি ফিল আপ হয়েছে, একজন অ্যাডভান্স করার কথা, সব 2013 ফাইনাল যে হয়ে গেছে। অবস্থাটা ছিল আর উনি এখন বলছে এসে একটু পরে অ্যাডভান্স করে দিব একেবারে আর কি। এই জন্য আর কি ভালোর এটা দিকে, ইয়ে যে করতে আমাদের জন্য পারছি না। অনেক অ্যাডভান্স করে সুখবর দিলে যে আমি আমরা এখন চাইলেই বিজনেস কোর্সটা সাবজেক্টে ডিলিট করে ফেলবো অ্যাডভান্স যে করলেই। কোনো সাবজেক্টে ব্যাচেলর করার জন্য আসতে পারে। হ্যাঁ এবং কি আমার দেখা অনেক স্টুডেন্ট আছে, অলমোস্ট 20 থেকে 30 জন আছে না ভাই, থ্যাংক জার্মানিতে ইউ। যারা এখানে ব্যাচেলর করতেছে। তো এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। ব্যাচেলর নিয়ে অপরচুনিটিস আছে, আপনারা এই আমাদের ভাই গ্রুপে আমি পোস্ট আসলে দিও, জব আপনারা হোল্ডার এই নিচ্ছি না, রিকোয়ারমেন্ট গুলো স্টুডেন্টই জেনে নিতে পারেন নেওয়া বাকিগুলো, বা বেটার আর কি। আরো সবাই যে পড়াশোনা করতে ডাডের চায় তো ওয়েবসাইট আমি আছে বা স্টুডেন্টই নিচ্ছি, অন্য যারা যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে অনার্স দেখতে ফার্স্ট পারেন। ইয়ার তো সেকেন্ড ইয়ারে বা সেই বিসিএস ক্ষেত্রে এর আমি জন্য আপনাদেরকে পড়তেছে পরামর্শ এদেরকে, দিব যে আপনারা অ্যাটলিস্ট এই 1 জন্য আর থেকে কি। 1.5 বছর আগে পরিকল্পনা করতে হবে যে না ভাই, আপনারা জার্মানিতে আসতে চান। আমি চাকরিজীবী, আদারওয়াইজ আমি বা 2 প্লাস বছর আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে প্ল্যান আবার করতে পড়াশোনা হবে, 2 করতেছি, বছরের আমার রোডম্যাপ তৈরি করতে হবে মাস্টার্স আপনি শেষ, কখন কোন কাজটা করবেন, আদার্স একটা ইয়ে এবং করতেছি আর কি কি। রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটির এই দরকার জন্য এগুলো আপনারা চাচ্ছি ঠিক যারা করতে পড়ুয়া হবে, মানুষ আদারওয়াইজ আপনাদের এদেরকে জন্য কষ্ট নিচ্ছি। হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে এমবিসির যে এখন 1 এটা বছরের ফ্ল্যাট একটা বাসা, টাইমিং লিমিট ফ্যামিলি আছে বাসা আর কি, এই ভিসা জন্য একটু রেস্ট্রিক্ট, ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট বুঝছেন না পাওয়ার জন্য, ব্যাপারটা। ওইটা তো অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে। জি, আর আসসালামু আলাইকুম। এমবিএ এর ক্ষেত্রে আরো সুখবর হচ্ছে যে এমবিএ তে এখন স্পেশালাইজড কিছু সাবজেক্ট আসছে, যেমন আপনার হচ্ছে যে এমবিএ এর সাথে সাথে আরো আছে অ্যাকাউন্টিং এন্ড কন্ট্রোলিং এর উপরে হচ্ছে যে এখন আমি বলবো আমার দিক থেকে আমার বিজনেস ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট এখন সবার জন্য। আর হচ্ছে যে আপনার ফাইন্যান্সের দিকটাও আছে, সাথে আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে সুখবর হচ্ছে যে ডাটা সায়েন্সে অনেক স্টুডেন্ট যাচ্ছে এখন, সাথে মার্কেটিং, সাথে আরেকটা হচ্ছে যে টেকনিক্যাল লাইনে যারা আপনারা আছেন এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ধন্যবাদ আতর ভাই। সাথে আরেকটা জিনিস যেটা আছে, আতর ভাই 3rd নাম্বার পেজে যান। আমি 3rd নাম্বার পেজ চলে গেছি অলরেডি, 3rd স্লাইডে। জি, এটাতে মাস্টার্স এর আমি কথা বলবো। তো সেখানে আরেকটা হচ্ছে যে আপনার ডাটা সায়েন্সের সাথে আরো কিছু বিষয় আছে আপনার এখানে। আপনারা চাইলে আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আপনি টেকনিক্যাল লাইনেও যাইতে পারবেন, বিজনেস অ্যানালিস্ট হিসেবে যাইতে পারবেন। ডাটা সায়েন্স স্পেসিফিকলি আপনার কিছু সাবজেক্ট এখন অফার করতেছে, যারা আপনার বিবিএ করা স্টুডেন্টরা আপনার ওইখানে যাচ্ছে, যাদের আপনার এই স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং আছে, তারাও যাচ্ছে ওইদিকে। ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে যে ম্যানেজমেন্ট এখন এই সব জিনিসগুলো আপনার ইংলিশ স্পিকিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছে। সাথে আরেকটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এসইও, এটাও আপনার হচ্ছে যে একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে আমার, যে আমার খুব কাছের এক ভাই, সে হচ্ছে যে প্রথমে অ্যাকাউন্টিং এ লেখাপড়া করে মাস্টার্স অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সে করছে, বাট এখন চাকরি করতেছে একজন সিনিয়র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হিসেবে সে চাকরি করতেছে। তো এটাও আমাদের জন্য খুবই সুখবর যে আমরা আপনার বিজনেসের থেকেও আপনার অপরচুনিটি গুলা দিন দিন আপনার হচ্ছে যে আরো বাড়তেছে চারিদিকে।
তো এখন আমি এই অপরচুনিটির ব্যাপারে বেশি কথা বলবো না, যে হ্যাঁ আমরা বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে কম্পেয়ার টু আজ থেকে 5 বছর আগের চিন্তা ভাবনা করলে, এখন চিন্তা করলে আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আপনারা যদি ব্যাচেলরও করতে চান জার্মানিতে সেটাও সম্ভব ইংলিশে, এবং কি মাস্টার্স তো অবশ্যই সম্ভব। আর মাস্টার্সে অহরহ আপনার স্টুডেন্ট আসতেছে। আমাদের বার্লিনে যদি আমি হিসাব করি, আমার দেখা ফাইন্যান্সে, অ্যাকাউন্টিং এ, তারপরে হচ্ছে যে মিডিয়া এন্ড কমিউনিকেশন, সিকিউরিটি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কন্ট্রোলিং এ অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এখন রানিং লেখাপড়া করতেছে, মাস্টার্স করতেছে ইংলিশে, যাদের কোনো জার্মান রিকোয়ারমেন্ট দরকার পড়ে নাই। আর হচ্ছে যে সাথে আপনার এই হচ্ছে চাকরিও করতেছে, যারা শেষ করে ফেলছে তারা এইচআরও চাকরি করতেছে। আমার এক আপু পরিচিত যে কিনা এখন খুব ভালো একটা কোম্পানিতে, আমি নাম বলবো না, যে এইচআর এর উপরে জব করতেছে, এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে জব করতেছে। তো অপরচুনিটি আছে। যে একটা আপনার একটা ইয়ে ছিল যে আমরা তো বাংলাদেশিদের ইয়ে ছিল যে একটা ঝোঁক যে না টেকনিক্যাল ছাড়া কি আছে কিনা জার্মানিতে। তো আমি আপনাদেরকে এই আমার লাস্ট 9 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে না, আমাদের সেই অপরচুনিটি অবশ্যই আছে। আপনারা নির্ভয়ে আপনারা হচ্ছে যে এখন অ্যাপ্লাই করতে পারেন, কি বিজনেসে আসতে পারেন, আইসে লেখাপড়া করা যাবে ইংলিশে, তাও জার্মান লাগবে না যেখানে। তো আফটার মাস্টার্স হচ্ছে যে কি করবেন সেটা হচ্ছে বিষয়। নেক্সট স্লাইড আতর ভাই। এখন আমাদের জব অপরচুনিটিটা এখানে কেমন আছে? উইদাউট জার্মান নলেজ কিছু কিছু ক্ষেত্রে, যেমন ডাটা সায়েন্স, বিজনেস অ্যানালিস্ট, তারপর হচ্ছে যে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহ কিছু সাবজেক্ট আছে যেখানে আপনার খুব অল্প জার্মান নলেজেই আপনি চাকরি পাবেন, যেটা সংখ্যাটা খুবই কম, বাট চাকরি পাবেন। আমার বার্লিনে কিছু ভাই আছে আমার পরিচিত, খুব কাছের মানুষ, যারা হচ্ছে যে একজন হচ্ছে যে সিনিয়র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যার কথা বললাম, তারপর হচ্ছে যে একজন সিনিয়র ম্যানেজার আছে, কন্ট্রোলার এন্ড অপারেশন ম্যানেজার, তারপর আরেকজনও কন্ট্রোলার হিসাবে কাজ করতেছে, ফাইন্যান্স এন্ড কন্ট্রোলার হিসাবে, যাদের ভিতরে তাদের জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব অল্পই বলতে গেলে। তো সেই ক্ষেত্রে ডিপেন্ড করে যে আপনার কোম্পানিগুলো, যারা জার্মানি যে কোম্পানিগুলো, এগুলা কি মাল্টিন্যাশনাল কোম্পানি নাকি 100% জার্মান ন্যাশনাল কোম্পানি নাকি একেবারে ন্যাশনাল কোম্পানি, এটার উপরে একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আপনারা আশাহত হওয়ার কিছু নাই, জব আছে। আমি এখনো পর্যন্ত দেখি না যে বিজনেস থেকে কেউ পাশ করে বেকার বসে আছে, জব পায় না, বাংলাদেশে ব্যাক করছে বা ইয়ে করছে, এরকম হয় নাই। তবে আশাহত হওয়ার কিছু নাই। জি ভাই, নেক্সট স্লাইড। আমারও ক্লাস চলে। তারপরে হচ্ছে যে আমি তবে এই স্লাইডে থাকেন, এরপরে হচ্ছে যে কিছু এই এখন ইংলিশ যদি জার্মান থাকে কি কাজ করবেন রেগুলার না করতে না আমারও তো রেডি। আমি যে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম সেটা আমি আপনার হচ্ছে সার্কুলারের মাধ্যমে না, এটা হচ্ছে যে মাহবুব ভাই মেনশন করে গেছে কিছুক্ষণ আগে, যে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, যে নেটওয়ার্ক আপনার মাঝে মধ্যে অনেক কাজে দিবে। তো আমার ইন্টার্নশিপটা বেসিক্যালি আমার ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে হয়েছে, গল্পটা একটু আমি শেয়ার করেছি। না এটাই তো আমি এখন কোন এই তারা হচ্ছে যে আপনার এখানে যাত্রুন একটা ইলেকট্রিক শপ আছে, ওইখানে আপনার একটা রাইস কুকার কিনতে গিয়ে দুই বন্ধু কোনটা নিবে এটা নিয়ে তর্ক করতেছিল। তো আমার যে কোম্পানির সিও মালিক, সে দেখছে যে তারা নতুন ঝগড়া করতেছে প্রত্যেকদিন একটা রাইস কুকার কেনার জন্য। তুমি গত মাসে মিস করছো না, এই মাসে আমি লিখে রাখছি আমার সিও এসে তাদের সাথে বেলা মিস হইছে, তার কার্ডটা শুধু দিয়ে গেছে যে 16 তারিখ 7 বেলা মিস হইছে, আজকে এক বেলা 8 বেলা হইছে। তারা কিন্তু জব 8 বেলা মিস করতে আজকে লয় কিভাবে মানুষের সাথে 3 দিন 8 বেলা হইছে, তো আজকে লয় আজকে বিকালে আইছো না, একদিন আমরা তিনজনই হচ্ছে যে 8 বেলা 4 দিন বসে গ্রুপ স্টাডি করতেছি। তখন আমার ওই ফ্রেন্ড যে সে বলল যে ভাই এখানে অ্যাপ্লাই করতে পারো, এই ভিজিটিং কার্ডটা আমাকে দিয়েছে। তো আমি ওটা খুব সিরিয়াসলি নেই না নিয়ে আমি জাস্ট দুপুরে রান্না এরা খানি না, ভাত খাইছি না, আমার খিদা লাগে গেছে হয়ে যাচ্ছে, এগুলো পাঠিয়ে দিছি। তো এখান থেকে নেক্সট ডে আসলে যখন তুমি সময় থেকে আমরা নেক্সট ডে ইনশাআল্লাহ তুমি যদি পারো কন্টিনিউ করো, না হলে আজকেও শেষ। তাই বলছি যে না
আমার একটু আমার সময় কথা বলছো না লাগবে। এটাই তো না হলে পুরো মামা বিষয়টা আমি হচ্ছে পারতাম যে না, তাদের সাথে আমি যাই, কমিউনিকেশন আল্লাহ করেছি হাফেজ। ইংলিশে। 30 তারিখে আমি বেতন নিও ইংলিশে ইন্টারভিউ নেওয়ার জন্য অন ইন্টারভিউ দেওয়ার জন্য কিতা পারবানি না প্রিপারেশন পারতা না কও বসেছিলাম, গেছিও। কিন্তু যখনই আমি ওদের অফিসে ঢুকলাম তখন থেকে যে জার্মান শুরু করলাম, আমার ইন্টারভিউটা অলমোস্ট 2 আওয়ার্স ছিল। পুরো ইন্টারভিউটা ছিল জার্মান ভাষায়। তারপরে থেকে এই পর্যন্ত জার্মান ভাষায় কথা বলতেছি এখানে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা হচ্ছে যে এরকম যে জার্মানটা যদি থাকে আপনার জব পাওয়ার, এটা যত সেক্টরে হোক, যদি জার্মানিতে আপনি জব করতে চান, জার্মান যদি আপনার থাকে আপনার জব পাওয়ার চান্স কয়েক গুণ বাড়ায় দেবে। তো আমি যারাই প্ল্যান করতেছেন আসার জন্য সবাইকেই বলবো যে যেহেতু আপনাদের এখন এমবিসি আপনাদেরকে 1 বছর পরে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আপনি গতি ইনস্টিটিউট সহ যে অনলাইন পোর্টাল গুলো আছে এখন থেকে শুরু করে আসেন, এটলিস্ট A2 শেষ করে আসেন, যাতে করে এখানে এসে B1 শেষ করতে পারেন বা B2 শেষ করতে পারেন। যদি আপনার B1 বা B2 আমার তো টাকা থাকলে আমি দিলাইলাম, আমার তো টাকা নাই, বেতন বলে দিতে পারি আপনাকে যে আপনি জার্মানিতে। আচ্ছা তুমি আমার কল দি, আমি যদি কয়েকদিন দিলাম 20 তারিখের আগে দিলাম, কখনোই জার্মানিতে থাকবেন না। আর বিজনেসের জন্য তো আরো ভালো মানুষ পাই। এখন হচ্ছে যে আপনি লেখাপড়া শেষ করার পরে এখন কি জব করবেন নাকি এন্টারপ্রেনারশিপ, যেটা মাহবুব ভাই বলছে। জবের কথাগুলো তো বললাম যে আপনি জবের জন্য আপনার মোটামুটি আইটি যে চান্সেস আছে, এই বিজনেসেরও সেই সমান চান্সেস আছে জার্মানিতে। এটা আপনার আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি আপনাদেরকে। এখন প্রশ্ন হচ্ছে এন্টারপ্রেনারশিপটা কি সম্ভব কিনা, আদৌ সম্ভব কিনা? জি ভাই, এখন এটা আপনার আমি অন্য শহরগুলো বলতে পারবো না, আমি বার্লিনেরটা বলতে পারবো। বার্লিনকে মোটামুটি একটা স্টার্টআপ হাব হিসেবে বলা হয়। আপনি ওইটার জন্য তাদের যে কমার্শিয়াল যে অথরিটি আছে, আপনি এটাকে কি বলে, ইহাকা বলে জার্মান ভাষায়, বাংলায় কি বলে জানি না। ওদের যে যারা এটা সেক্টরটা দেখে তারা এখন তাদের ওয়েবসাইটে অলমোস্ট ইংলিশে করে ফেলছে, এবং যারা আপনার বিজনেস আইডিয়া আছে বা স্টার্টআপ দিতে চাচ্ছে তাদের জন্য তারা বিভিন্ন আপনার ফ্রি কাউন্সেলিং এর ব্যবস্থা করছে বার্লিনে, যে আপনি তাদেরকে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার বিজনেস প্ল্যান ওদেরকে দেখাইতে পারবেন, তাদের সহযোগিতা নিতে পারবেন, এবং কি স্মুথলি আপনি হচ্ছে যে একটা স্টার্টআপ এখানে রান করাতে পারবেন যদি আপনার বিজনেস আইডিয়া খুব ভালো থাকে। তো এটার জন্য আমাদের আউসল্যান্ডার বিহর্ডে ওইটাও তারাও অপশন রাখছে যে আপনি জব না করে যদি আপনি বিজনেস করতে চান, বিজনেস করেও আপনি এখানে আপনার বিষয়টা এমপ্লয়ি বিষয় বা পার্মানেন্ট সেটেলমেন্ট বা যেগুলো হোক এগুলোতে স্টেপ বাই আসে এগুলোতে করতে পারবেন। এখানেও আশাহত হওয়ার কিছু নেই, এখানে আমাদের হিউজ চান্সেস আছে। আমার ক্লোজ ফ্রেন্ড যে আমার সাথে লেখাপড়া করতো, সে থিসিস লেখার সময় তার এটা বিজনেস আইডিয়া তার প্রফেসর দিয়ে সে এটাকে করাই নিছে। সে এখন এই দুইটা নিয়ে আপনার স্টার্টআপ নিয়ে কাজ করতেছে। সাকসেস আর আনসাকসেস তো বলা যায় না, তবে ও এখন কাজ করতেছে এগুলো নিয়ে। আশা করি যে দুইটার একটা দেশে সাকসেসফুল হবে। আমার খুব কাছের লোক। তো এটা তো আপনার যে আমার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে, ওই স্টার্টআপগুলোর সাথে প্রথম দিকে আমিও জড়িত ছিলাম আইডিয়ার ব্যাপারে, ব্রেনস্টর্মিং ব্যাপারে। শেষের দিকে আমার জবের কারণে আমি তার সাথে ওইভাবে থাকতে পারি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, এটা কোনো আপনার আমি আমার কথাটা যে ফাইনাল তা না, আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে আপনারা জব এবং কি বিজনেস আপনারা যদি নিজেরা দুটাই সম্ভব, যদি আপনি বিচক্ষণ হন এবং আপনি সেই অনুযায়ী পরিশ্রম করেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করার বিষয় আছে। এগুলো অপরচুনিটি এখন ওপেন হয়ে গেছে, আপনারা ইয়ে করতে পারেন। বরঞ্চ বেটার আমি আপনাদের প্রশ্ন শুনি আজকে। আপনাদের যদি কোনো সাবজেক্ট রিলেটেড প্রশ্ন থাকে বা এই রিলেটেড প্রশ্ন থাকে আমাকে ডিরেক্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার এক্সপেরিয়েন্স দিয়ে অ্যানসার করার। ধন্যবাদ মোশাররফ হোসেন ভাইকে, সুন্দরভাবে এখানে এসে কিভাবে পড়াশোনা কমপ্লিট করবে এবং কোন কোন ডিরেকশনে তারা তাদের ক্যারিয়ার করতে পারে এই ব্যাপারে খুব সংক্ষিপ্ত এবং একটা কমপ্লিট ডিসকাশন করার জন্য। তো আসলে আমাদের প্রোগ্রাম ইতিমধ্যে অনেক দীর্ঘ হয়ে গেছে। আসলে এই এত দীর্ঘ সময় অনলাইন প্রোগ্রামে থাকা একটা বিরক্তিরও ব্যাপার। আর তাছাড়া বাংলাদেশে এখন অনেক রাত বা অনেকের ঘুমানোর সময় হয়ে গেছে, তো আমরা প্রোগ্রাম খুব বেশি দীর্ঘ করবো না। তো
একেবারেই বিজনেস রিলেটেড স্পেসিফিক আমরা সর্বোচ্চ 5টা কোশ্চেন নিব। আমার সাজুল ভাইকে অনুরোধ করছি এই রিলেটেড কেবল 5টা কোশ্চেন ক্লিয়ার করার জন্য আমাদের সামনে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? মানে আমাদের হোস্ট যাকে কথা বলার জন্য বলবেন যার নাম, শুধু তিনিই কথা বলবেন প্লিজ। জি সাজুল ভাই, আপনার কাছে কি লিখিত কোশ্চেন আছে? লিখিত যে কোয়েশ্চেন গুলো, এগুলার অনেকগুলাই প্রশ্নের উত্তর মুশাররফ ভাই অলরেডি দিয়ে দিয়েছেন। অনেকগুলাই হচ্ছে এডমিশন রিলেটেড। এডমিশন রিলেটেড কোয়েশ্চেনের জন্য আসলে আপনারা গ্রুপে প্রশ্ন করতে পারেন, সেটাই বেটার হয়। একজন ভাই বলেছেন যে ব্যাচেলর অ্যাপ্লিকান্টদের কি কোনো নির্দিষ্ট লিমিট দিয়ে দেয় যে এত সেমিস্টারের মধ্যে কোর্স শেষ করতে হবে কিনা? মুশাররফ ভাই। জি, এটা হচ্ছে যে আপনার ডিপেন্ড করে আপনার টোটাল কয়টা সেমিস্টার। যদি আমি আমারটা এক্সপিরিয়েন্স দেই, আমার হচ্ছে যে 7টা সেমিস্টার ছিল, তা আপনাকে লিমিট হচ্ছে যে ম্যাক্সিমাম আপনি 10 সেমিস্টার পর্যন্ত থাকতে পারবেন। 10 সেমিস্টারের মধ্যে আপনার কমপ্লিট করতে হবে। যদি আপনার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি 10 সেমিস্টারের মধ্যে শেষ করতে হবে, অ্যাটলিস্ট বার্লিনে। ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছেন, আমি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামে অফার লেটার পাইছি। আমার কোয়েরি হচ্ছে এই প্রোগ্রাম থেকে ফিউচারে রিলেটেড জব পাওয়ার প্রসপেক্ট কেমন, আর পার্ট টাইম জবের ক্ষেত্রে পেডারবন সিটিতে জার্মান ছাড়া জব পাওয়া যাবে কিনা? আমি শেষের প্রশ্নটা আগে উত্তর দিই। পেডারবন সিটিতে জব পাবেন কিনা সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমি বার্লিনে থাকি। তবে কেউ, আমার মনে হয় না আপনাদের কারোই কোনো এক্সপিরিয়েন্স আছে যে জব ছাড়া আছে। তো পেডারবনেও যারা অনেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তারাও এখানে পার্ট টাইম জব করতেছে, সেটা অবশ্যই পাবেন আপনি। আমি আশা করি যে পাবেন আপনি, এটা আমি বলতে পারি। তো এটা নিয়ে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যেই সাবজেক্টের কথা বলেন অবশ্যই অপরচুনিটি আছে। এখন আপনি ইয়ে করতে হবে, আপনাকে স্পেসিফাইড হয়ে যেতে হবে আপনি কোন দিকে যেতে চান, আরো ন্যারো করে যেতে হবে যে আপনি কোন কোন সাবজেক্টে মাস্টার আপনার মেজর কোর্সগুলো ছিল, তার মধ্যে আপনি যে কোনো দুইটা নিয়ে আপনি ফোকাস করলে মনে হয় বেটার হবে। আরেকজন ভাই বলেছেন স্টাডি টাইম কি সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে কাউন্ট করে কিনা? যে অবশ্যই এটা কাউন্ট করে। আপনার হচ্ছে যে সেক্ষেত্রে আপনার ওই স্টাডি টাইমটা সাকসেসফুল থাকতে হবে। দ্যাট মিনস আপনি যে ডিগ্রিটা করতেছেন এটা সাকসেসফুলি আপনি শেষ করতে হবে, তাইলে ওই টাইমটা কাউন্ট হবে। থ্যাংক ইউ মুশাররফ ভাই। আসলে অনেক প্রশ্ন এসেছে, এখন সবগুলো প্রশ্ন আসলে নেওয়া যাবে না। সরাসরি যারা প্রশ্ন করছে তাদেরকে নিলে ভালো হবে আর কি। সরাসরি প্রশ্ন থেকে 3টা কোশ্চেন নিব আমরা। হ্যালো হ্যালো, রুকাইয়া নামে যাকে আমরা অ্যালাউ করব তিনি কেবল রুকাইয়া আপু, আপনি কি একটু আনমিউট করে প্রশ্ন করবেন সংক্ষেপে প্লিজ? জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি এবং আমার হাজবেন্ড দুজনাই আমরা এসিসিএ করছি বাংলাদেশে, হ্যাঁ, এবং আমাদের বিগ 4 যে ফার্ম আছে 4টার একটা জব এক্সপেরিয়েন্সও আছে অলমোস্ট 5 ইয়ার্স। তো সেক্ষেত্রে আমরা জানতে চাচ্ছিলাম যে ধরেন কানাডায় যেমন আমি যদি এসিসিএ কোয়ালিফাইড হই, ওদের হলো ট্যাক্স অ্যান্ড ল যেই সাবজেক্টটা ওইটা করলে ওদের সিজিএ ডিগ্রিটা পাওয়া যায়, যেটা ওদের লোকাল সিএ আর কি। তো জার্মানিতে কি এরকম কোনো অপরচুনিটি আছে? জি আপা, এরকম অপরচুনিটি আছে। আপনি, আমি একটা নাম বলছি, আপনি, আমি লিংকটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি ওই দুইটাতে একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে তাদের এখানে কি ওইরকম কোনো কোর্স আছে কিনা, যারা হচ্ছে যে ফরেন যে ডিগ্রিগুলো আছে ওগুলাকে সার্টিফাইড করে। একটা হচ্ছে anabin.de, আরেকটা হচ্ছে যে আপনার যে প্রত্যেকটা শহরে একটা কমার্শিয়াল অর্গানাইজেশন আছে গভর্নমেন্টের, তারা হচ্ছে যে ওই ফরেন ডিগ্রিগুলোকে সার্টিফাইড করে। এটা হচ্ছে যে ইহাকা। আমি দুইটা লিংক আপনি দিয়ে দিচ্ছি গ্রুপে, এখান থেকে নিয়ে নিন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় ভাইয়া, আমরা আসলে মাস্টার্স প্রোগ্রামের জন্যই যেতে চাচ্ছিলাম আর কি। সো সেক্ষেত্রে আমাদের যেহেতু মানে অ্যাকাউন্টিং ফাইন্যান্স এই রিলেটেড খুব বেশি, যেমন ওইখানে কিছু ক্রেডিট মেনশন করা থাকে যে এত ক্রেডিট হয়তো ইকোনমিক্স থেকে হবে বা এত ক্রেডিট হচ্ছে আপনার বিবিএ থেকে হবে। সো সেই ক্ষেত্রে ধরেন আমরা যদি ট্যাক্স রিলেটেড কোনো সাবজেক্টে চান্স পাই, ওইটা কি আমাদের জার্মান ট্যাক্সই পড়াবে নাকি ইন্টারন্যাশনাল এরকম কিছু? ডিপেন্ড করে আপনার কোর্স মডিউল আপনাকে দেখতে হবে। যেমন আমি আপনার হচ্ছে 3টা ট্যাক্সেশন পড়ছি, সেটা
প্রথমটা ছিল শুধু হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল ট্যাক্স ল নিয়ে তারা বেশি ইয়ে করে না এখানে, আর বাকি দুইটা হচ্ছে যে সাবজেক্টে কমপ্লিটলি ওরা জার্মান ট্যাক্স নিয়ে পড়েছে। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। পরে একজন হ্যান্ড রেজ করছেন ECQNU8, আপনার নাম দেখা যাচ্ছে না, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান বলতেছিলাম। ভাই আমি আসলে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চেয়েছিলাম। হাউস বিল্ডিং এর ব্যাপারে কাইন্ডলি আপনি গ্রুপে পোস্ট করুন। এখানে হাউস বিল্ডিং এর ব্যাপারে আজকে আমরা কথা বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো বলা হবে তখন সেদিন আপনি প্রশ্ন করতে পারেন। এখানে হাউস বিল্ডিং বিষয়ে স্পেশালিস্ট সরিলি কেউ নেই। তারপর প্লিজ BPA 21010। জি ভাইয়া, আমি মুত্তাকিম বলতেছিলাম। তো আপনি আসলে ওই যে জার্মান না জানলে যে জব গুলা করা যাবে সেগুলা বললেন, এছাড়া আপনার জার্মান জানা থাকলে কোন জব গুলা আসলে একটু বেশি ডিমান্ডেড বা ইজিলি অ্যাভেলেবেল, এইটা একটু যদি বলতেন। জি, যেগুলা বলিনি এগুলা সব সহজ, যেগুলা বলছি এগুলা। তার মানে হচ্ছে যদি আপনি জার্মান জানেন আপনি অলমোস্ট সব ক্ষেত্রে আপনার চান্স 3-4 গুণ বেশি বেড়ে যাবে আপনার জন্য। জি ভাই, এটা বুঝলাম, কিন্তু মানে মোস্ট ডিমান্ডিং সেক্টর গুলা কোনগুলা? যেমন আমি যতটুকু দেখলাম যে ফাইন্যান্স আর ম্যানেজমেন্টটা হয়তো না, আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে এখন বিজনেস অ্যানালিস্ট, কন্ট্রোলিং, তারপর হচ্ছে যে এসইও, এই তিনটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ডিমান্ডিং জার্মানিতে এই বিজনেস সেক্টরের জন্য। আচ্ছা ভাই, আপনি কোন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করছিলেন? প্রিয় ভাই, কাইন্ডলি একটা প্রশ্ন করবেন, এখানে অনেকেই হ্যান্ড রেজ করে আছে, আমরা চাচ্ছি সব প্রশ্ন নিতে আমরা চাচ্ছিলাম, তো আপনারা একটু সংক্ষেপে প্রশ্ন করবেন এবং কাইন্ডলি একটা প্রশ্ন করবেন। প্রিয় ভাই আবিদ হাসান। হ্যালো জি, হ্যালো, শোনা যাচ্ছে? আমি সিএমএ স্টুডেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অ্যালংসাইড আমি একটা ব্যাচেলর করতেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। এখন জার্মানিতে কি বাংলাদেশের আইসিএমএবি একসেপ্ট করে কিনা, আর যদি মানে করে, মানে জার্মানির কোনো ডিগ্রি আছে কিনা যেটা আইসিএমএবি সিএমএ ডিগ্রির ইকুইভ্যালেন্ট, যা বাংলাদেশের সিএমএ ডিগ্রি ওইখানে ট্রান্সফার করা যায় কিনা? তিনটা প্রশ্ন। জি, প্রথম যেটা করছেন সেটার উত্তরে একটু আগে আমি দিছি, আরেকটা আপুর প্রশ্নের উত্তরে দুইটা ওয়েবসাইট লিংক আমি আমাদের গ্রুপে দিয়ে দিছি। ওই দুইটাতে চেক করে দেখেন যে বাংলাদেশের ওই ডিগ্রিগুলা ইকুইভ্যালেন্ট কিনা এখানে, বা অ্যাকসেপ্ট করে কিনা। ওই দুইটা আপনি নিজেই চেক করতে পারবেন এখানে। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার? কস্ট ম্যানেজমেন্টের জব সেক্টরটা কেমন? জি, এটা আমাদের পরিচিত এক ভাই অটো 24 একটা কোম্পানিতে জব করে, আলহামদুলিল্লাহ ভালো অপরচুনিটি আছে। সেটার জন্য একটু জার্মান জানতে হবে আপনাকে। আরিফুল, আনমিউট করে একটু প্রশ্ন করবেন প্লিজ, সংক্ষেপে করবেন, একটা প্রশ্ন করবেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম, আপনি যেহেতু বলছিলেন যে আপনি 9 বছর ধরে জার্মানিতে আসছেন, আপনি বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে আসেন, তো আপনার অভিজ্ঞতা থেকে বা আপনার পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে কোন সাবজেক্ট গুলা ডিমান্ড বেশি, আর জব অপরচুনিটির ক্ষেত্রে আপনার কোন সাবজেক্ট গুলা আপনার সবচেয়ে ভালো হবে? আমি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি, অ্যাকাউন্টিং নিয়ে 4th ইয়ার ফাইনাল চলতেছে, তো আমি ইনশাল্লাহ প্রিপারেশন নিতেছি, শুরু করতেছি জার্মানি যাওয়ার জন্য আর কি। এখন আমার সাবজেক্ট চয়েসটা এখন একটা কনফিউশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কোনটার ক্ষেত্রে কোনটার অপরচুনিটি বেশি হবে। আপনার অভিজ্ঞতা থেকে, আপনি যেহেতু আসছেন 9 বছর, এই জন্য আমি আপনাকে সরাসরি কোশ্চেনটা জি, আপনার কোর্সে কি কোনো স্ট্যাটিস্টিক্স ছিল আপনার? জি, আমার স্ট্যাটিস্টিক্স আছে, আপনার ইন্টারে ছিল আর কি, ইন্টারে অপশনাল সাবজেক্টে স্ট্যাটিস্টিক্স ছিল, প্লাস অনার্স সেকেন্ড ইয়ারেও ছিল স্ট্যাটিস্টিক্স। সেই ক্ষেত্রে আমি আপনার হচ্ছে যে ডাটা সায়েন্স বা আপনার হচ্ছে যে কন্ট্রোলিং এর দিকে বলবো যে একটু দেখার জন্য। এটা জব মার্কেটটা, জব অপরচুনিটি ক্ষেত্রে এটা কিরকম ভেরি করবে? জি, এই দুইটা খুবই এখন ভালো ডিমান্ডেবল বিজনেসের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন প্রিয় ভাই মুস্তাফিজুর রহমান, প্লিজ সংক্ষেপে বলবেন।
আসসালামু আলাইকুম ভাই, আমি মুস্তাফিজুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি এইচআরএম এর উপর বিবিএ মানে এইচআরএম এর উপর অনার্স করতেছি, বর্তমান 3rd ইয়ার। তো ভাই জার্মানিতে স্টাডির ক্ষেত্রে তারা প্রোফাইলের কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার দেয়, তারপর ওইখানে গেলে যাওয়ার সময় আমাদের বেসিক খরচগুলো কিরকম হয়, ফুল ফান্ডেড স্কলারশিপ অ্যাভেলেবল কতটুকু? প্রিয় ভাই, কোর্স এবং এডমিশনের ক্ষেত্রে আমাদের গ্রুপের ফাইল সেকশনে অনেকগুলো ফাইল আছে, সেখানে আপনি দেখতে পারেন। কোর্সের ক্ষেত্রে ব্লক অ্যাকাউন্ট আর হচ্ছে অ্যাপ্লিকেশনের কোর্স আর হচ্ছে আপনার ইয়ার টিকেট, এর বাইরে কোনো কোর্স আপাতত নাই। আর কি কি এডমিশনের ক্ষেত্রে বেরি করে, এটা যদি আপনি একটু বলেন মুশারফ ভাই। সাথে হচ্ছে যে স্পেসিফিক কিছু আছে। হ্যালো, জি শোনা যাচ্ছে এখন। জি, তো এই কিছু হয়তো আপনার ওই ইউনিভার্সিটি কিছু সাবজেক্টের, আপনার ব্যাচেলরের কিছু সাবজেক্টের রিকোয়ারমেন্ট চায় যে আপনার এই রিওর নলেজটা আছে কিনা স্পেসিফিক সাবজেক্টে। ওইগুলো আপনি ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবেন, ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট দেখে আপনি ফুলফিল করতে হবে। এখন যদি আপনি কোন ফিল্ডে আসতে যাচ্ছেন, এইচআরএম এ পড়া মানে যে না এরকম যে আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসাবে চাকরি করবেন তা কিন্তু না। তো সেই ক্ষেত্রে আপনার আপনি যেই সাবজেক্টে ইন্টারেস্টেড, আপনি স্ট্রং পয়েন্ট যেটা মাহবুব ভাই যেটা বলে গেছে ওইটা ইয়ে করে আপনি রিকোয়ারমেন্ট গুলো থাকেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি ডাডের যে ওয়েবসাইটে ঢুকে ওইখান থেকে বের করে ওই সাবজেক্টের রিকোয়ারমেন্ট গুলো এখন থেকে দেখতে থাকেন, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় ভাই। ইফতেখার হুসাইন। জি ভাই ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জার্মানিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক্স সেক্টরটার চাহিদা কেমন? আমি হচ্ছে এখন বিবিএ 3rd ইয়ারে আছি, আমার ইনশাআল্লাহ মেজর নেওয়ার ইচ্ছা আছে সাপ্লাই চেইন। তো জানতে চাইছিলাম সেক্টরটা সম্পর্কে। জি, সেক্টর সম্পর্কে আপনার, আমি হচ্ছে যে আমার থিসিসের টপিক ছিল সাপ্লাই চেইন এন্ড ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইনের উপরে, ডিরেক্ট সাপ্লাই চেইনের উপরে ছিল আমার। তো এটা আছে, খুব ইয়ে যে নাই তা না। আপনার হচ্ছে যে আমার আমি সবসময় আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনার হচ্ছে যে ইয়ে করি, উদাহরণ দেই। সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমার খুব কাছের একজন ভাই, সে জার্মানিতে এমবিএ করতে আসছিল, আর বাংলাদেশে হিউজ এক্সপিরিয়েন্স ছিল, ইউনিলিভারে অনেকদিন চাকরি করছে সে। তো সে এমবিএ করতে এসে এখানে এমবিএ না করে এখন অ্যামাজনে সাপ্লাই চেইন ম্যানেজার হিসাবে আছে, সিনিয়র সাপ্লাই চেইন ম্যানেজার হিসাবে আছে। তো অপরচুনিটি আছে আমাদের জন্য খুব ভালো। প্রিয় ভাই মোহাম্মদ সানোয়ার হোসেন। ধন্যবাদ। আসলে আমার প্রশ্নটা হচ্ছে আমাদের, আমি যেটা জেনেছি আর কি, ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট গুলোতে যদি ওখানে কি মাস্টার্স করা হয়, সেই ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজের উপর ভালো কমান্ড থাকা জরুরি। তো এই বিষয়টা নিয়ে যদি আমাকে একটু বলেন। আমার ব্যাকগ্রাউন্ড ছিল ফিনান্স, তো আমার জন্য ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এই দুইটা সাবজেক্ট, ফাইন্যান্স এবং ফাইন্যান্স কন্ট্রোলিং, অ্যাকাউন্টিং, এই টাইপের সাবজেক্ট গুলোতে আমি যেতে চাচ্ছি। তো ম্যানেজমেন্টের এবং মার্কেটিং এর বিষয়টা একটু যদি বলতেন, যে এই দুইটা সাবজেক্টে যদি আমি পড়াশোনা করি, জব ক্ষেত্রে গিয়ে জার্মানকে মানে জার্মান না জানলে সেই ক্ষেত্রে আমার পসিবিলিটি কতটুকু জব পাওয়ার, মানে এটার ডিফিকাল্টি লেভেলটা কেমন আর কি? ডিফিকাল্টি আপনার 50% বেশি বেড়ে যাবে। কারণ হচ্ছে যে আমি এই উত্তরগুলো একটু কঠিন ভাবে দিয়ে দিই। জি, কারণ হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে প্ল্যানই করেন যে জার্মানিতে আপনি চাকরির জন্য আসবেন, চাকরি করতে আসবেন, আইসে তো 2 বছর পরে চলে যাবেন না, থাকবেন অ্যাটলিস্ট 5 বছর 10 বছর শর্ট টার্মের জন্য যদি আমি পরিকল্পনা করেন আপনি। তো সেই ক্ষেত্রে আপনার জার্মানটা আপনার হচ্ছে যে আপনাকে অনেক বেশি বুস্ট আপ করবে। এটা একটা জার্মান, আর হচ্ছে আপনার যদি আইটি নলেজ থাকে, এই দুইটা নলেজ থাকলে আপনি হচ্ছে দুইটা, আমি সবসময় বলি যে আমাদের জন্য এটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে আপনার ক্যারিয়ারের জন্য। তো সেই ক্ষেত্রে বলবো যে যদি আপনার পরিকল্পনা থেকেই থাকে, আপনি জব পাবেন হয়তো যেখানে 100টা জবের মধ্যে 10টা জব অ্যাভেলেবেল থাকবে উইদাউট জার্মান ল্যাঙ্গুয়েজ, আর বাকি 90টায় থাকবে তারা কিছু না কিছু জার্মান এলিমেন্টারি লেভেলটা আপনার থেকে চাইবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি এই ধরনের
সাবজেক্টগুলোতে করতে চান তাহলে অবশ্যই জার্মানটা একটু ফোকাসে রাখতেই হবে আপনাকে, সাথে আইটি আর ব্যাকগ্রাউন্ড। একটা ছোট্ট একটা সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড কন্ট্রোলিং নিয়ে যেটা বললেন, সেই সাবজেক্টের ডিমান্ডটা বেশ হাই, কিন্তু আমি যেটা দেখলাম রিকোয়ারমেন্টের ওখানে আমি ফাইন্যান্সে ছিলাম, রিকোয়ারমেন্ট ওখানে আমার ক্রেডিটের সাথে মিলতেছে না। ওনারা যত ক্রেডিট আমার একটা সার্টেন ইয়াতে চাচ্ছে, ফিল্ডে চাচ্ছে, কয়েকটার সাথে মিলে কয়েকটার সাথে মিলে না। এডমিশন রিকোয়ারমেন্টের কথা বলতেছেন তাই না? জি জি জি, ওইটা একটু আপনি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি দেখতে হবে, এটা আমি একটু বলা মুশকিল। আব্বা সেই কারণ হচ্ছে যে আমি এখন একটা আপনাকে বলে দিলাম, কিন্তু ইউনিভার্সিটি এক এক ইউনিভার্সিটি এক এক রকম রিকোয়ারমেন্ট সেই বসে রয়েছে। ওই যে 14 দিন শেষ কনসেপ্টটা জানতে আপনার প্রশ্ন বোঝা গেছে প্রিয় ভাই। কোন ইউনিভার্সিটি এরকম স্পেসিফিক বলে দেয় যে তারা একটা এই সাবজেক্টে তারা এত ক্রেডিট চায়, এটা তাদের প্রাইমারি রিকোয়ারমেন্ট, এখন আপনাকে এটা ফুলফিল করতে হবে। ক্যালেন্ডার নাই। আচ্ছা আপনার এখন কি অবস্থা তাহলে? ওকে, থ্যাংক ইউ। কোন পরিবর্তন হইছে? তারপরে আমাদের আপু রুমানা আপু, আপনি এখন কইছিল জানে যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে যেতে হবে। এখন পরিবর্তন হলে 2 মাস খাওয়ার কথা বলছিল, এখন কি 2 মাস খাবেন না আইবেন? আমি প্লাস আমার আরো 2টা ফ্রেন্ড আমরা একসাথে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি উইন্টারের জন্য। তো এই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন হচ্ছে যেটা, সেটা যদি মাস্টার্স চলাকালীন যদি এইখানে যদি কারো মানে বাংলাদেশের যদি 14 দিন হয়ে গেছে না ফার্মে মানে সিএ ফার্মে যদি কারো কাজ করার এক্সপেরিয়েন্স থাকে, লাইক 4 বছর বা 5 বছরের মতো, তাহলে কি পার্ট টাইম কাজ মানে জব যখন সময়টা চলে তখন কি ওই স্টুডেন্টের পক্ষে কি যাইলে একটা টেস্ট আছে, টেস্টটা করায় যাওয়ার লাগে কি এটা হলো আমি যদি কোলোনোস্কোপি আর কি, এটা হলো যে জার্মানিতে এসে স্টাডি কালীন আপনি ওই এক্সপেরিয়েন্স দিয়ে পার্ট টাইম জব করতে পারবেন কিনা, 5000 টাকার কথা যেটা কইছিল এটা সম্ভব। আপনাকে আরেকটা বলবো যে আপনি একটু সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারেন, কারণ যদি 5 বছরের এক্সপেরিয়েন্স থাকে বা 4 বছর, এটা হিউজ এক্সপেরিয়েন্স, ওইভাবে চেষ্টা করতে পারেন। ভাইয়া এখানে এটা হচ্ছে যে মানে এটা কিন্তু গ্রাজুয়েশন শেষ হওয়ার পরের হচ্ছে কি 5 বছরের যে এটা সেটা না, কারণ আমাদের হচ্ছে মানে এসএসসি যেটা সেইটার মেইনলি স্টুডেন্ট আমি দেখি তাহলে কথা বলে ডাক্তার রেজিস্ট্রেশন আছে, আমি ওনাদের কথা বলতে পারি না 60 ক্রেডিটের মতো আমরা হচ্ছে ওয়েবার টেস্ট না করে আওয়াজ আইবো না এসএসসি এর পার্ট 2 লেভেল কমপ্লিট থাকার জন্য। আমি কালকে যাবো আর কি করে দেন আমাদের হচ্ছে গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়েছে। তো এই এক্সপেরিয়েন্সটা কিন্তু জবের মানে আপনি মামলাটাতে সাইরা দেন আপাতত 5 বছর না, তো এইটা কি কোনো প্রবলেম হবে? না, এটা কোনো প্রবলেম হবে না, আপনি চেষ্টা করতে শনিবারে আওয়া লাগবে। সেক্ষেত্রে আমি বলবো যে দুইটা লিংকের কথা বললাম, ওয়েবসাইট anabin.de আর হচ্ছে যে ইহাকা আছে, এখানে একটা আপনার কমার্শিয়াল সেক্টর, ওই দুইটাতে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। এটা জার্মানি আসার পরে ওইটা থেকে যদি আপনি সার্টিফাইড করা নিতে পারেন আপনি সার্টিফিকেটগুলো, তাহলে আরো সহজ হয়ে যাবে আপনার জন্য সবকিছু। ওকে, থ্যাঙ্কস আ লট। ওয়েলকাম। মোহাম্মদ মাহফুজ খান মুন ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমি নেক্সট উইন্টারে এমআইএস নিয়ে জার্মানিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি ব্যাচেলরের জন্য। এক্ষেত্রে এমআইএস এর প্ল্যাটফর্ম যেটা আছে জার্মানিতে, সেক্ষেত্রে মানে জব ফিল্ডটা কেমন এমআইএস নিয়ে পড়লে, এটা জানতে চাচ্ছিলাম। জি, আপনি কি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন? জি ভাই, আমি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। জি, আপনি যদি সাকসেসফুলি ব্যাচেলর কমপ্লিট করতে পারেন অবশ্যই আছে, এখানে কোনো সমস্যা নেই জব নিয়ে। জি সম্মানিত ভাইরা, আমার মনে হয় আমরা এনাফ কোশ্চেন নিয়েছি, আর তারপরেও আপনাদের কোনো কোশ্চেন যদি ফার্দার থেকে যায় আমরা সব সময় আপনাদের সেই কোশ্চেন শোনার জন্য উন্মুখ হয়ে বসে থাকি আমাদের সেই গ্রুপগুলোতে। তো আপনারা সেখানে আমাদেরকে আপনাদের সেই কোশ্চেন গুলো পাঠাতে পারেন, বা আমাদের যে লাইভটা আমরা সেটা শেয়ার করেছি তো তার নিচে আপনারা কমেন্ট করতে পারেন। তো আমরা আমাদের অতিথিদেরকেও মানে অনুরোধ করব যেন যদি কোনো স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড কোশ্চেন হয় তারা যেন রেসপন্স করে। তো আসলে আমাদের প্রোগ্রামটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আর তাছাড়া এখানে নামাজের সময় একটা ব্যাপার আছে। তো ইতিমধ্যে আমরা অনেকের কাছ থেকে কোশ্চেন শুনেছি এবং আশা করি বেশিরভাগ আপনাদের জিজ্ঞাসা মনের যে কনফিউশন গুলা ছিল এগুলা অপনোদন হয়েছে আজকের এই সেমিনারের মাধ্যমে। তো তারপরে আমরা আপনাদেরকে বলবো যে আমাদের ফেসবুক যে গ্রুপগুলো আছে ওইখানে আপনারা আমাদের
আমাদেরকে কোশ্চেন থ্রু করেন, আমরা ওইখানে আপনাদেরকে হেল্প করব। আর হচ্ছে এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কনক্লুডিং ওয়ার্ডস নিয়ে আসবেন আমাদের এই বিএসএফজি প্ল্যাটফর্মের প্রধান এডমিন আমাদের নাসিম হাসান ভাই। আতর ভাই, আমার কথা কি শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ স্টুডেন্ট ফ্রম জার্মানি কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন সেমিনারে উপস্থিত আমাদের এই সেমিনারের মধ্যমণি আমাদের পার্টিসিপেন্ট বৃন্দ। শুরুতে প্রায় আমরা 140 জন পার্টিসিপেন্ট নিয়ে এটা শুরু করেছিলাম, এখন দেখতেছি 58 জন। তো আমি আমার প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাতে চাই যে আপনারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর এবং স্বতঃস্ফূর্ত করে তুলেছেন, এবং আপনাদের যে অংশগ্রহণ সেখানে ছিল, আপনাদের প্রশ্নগুলা ছিল, আসলে সত্যি সেগুলা আমরা আপনাদের এই প্রশ্নগুলা পেয়ে আমরা খুবই আনন্দিত, এবং আমরা এই ধরনের একটি সেমিনার আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পেরে আমরা আসলে বিএসএফজি পরিবার অত্যন্ত খুশি, এবং আপনাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সেটা আসলে আমরা মনে করি যে আমাদের এই প্রোগ্রাম এবং সেমিনারের আয়োজনটি সফল হয়েছে। পাশাপাশি আমি অভিনন্দন জানাতে চাই আমাদের সম্মানিত দুইজন অতিথিকে, মাহবুবুল্লাহ খান মাসুম ভাই যিনি পিডব্লিউসি জার্মানির অ্যাডভাইজরি স্পেশালিস্ট হিসেবে আছেন, এবং মুশাররফ হোসেন মোল্লা ভাই যিনি একটি ইন্টারন্যাশনাল কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার হিসেবে উপস্থিত আছেন। আমার সম্মানিত দুই ভাইকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তারা অনেক ব্যস্ততার মধ্যেও কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমাদের যে পার্টিসিপেন্ট ছিলেন তাদের সম্মুখে খুবই ভালো একটা প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন এবং তাদের প্রশ্নের জবাব দিয়েছেন। প্রিয় ভাইরা, আসলে আমরা বাংলাদেশ স্টুডেন্ট ফ্রম জার্মানি, আমরা আপনারা যারা বাংলাদেশে আছেন, যারা হায়ার স্টাডির জন্য জার্মানিতে আসতে চান, আসলে আমরা আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে আপনারা আপনাদের জার্মানির এডুকেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, এবং আপনারা সেখানে সবসময় করে যাচ্ছেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমাদের গ্রুপটা সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছে। তো আপনাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে আমাদের গ্রুপে, আমরা সেজন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাই যে আমাদের যে দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপে আমরা প্রায় ৮৬,০০০ মেম্বার, আর একটা গ্রুপে প্রায় ৫৫ থেকে ৫৬,০০০ মেম্বার আছে। তো আপনারা যদি মনে করেন যে এই গ্রুপ আপনাদের কাজে লাগতেছে, অথবা এই গ্রুপ থেকে আপনারা জার্মানিতে আসার জন্য যে ইনফরমেশন গুলা দরকার আপনারা সেই সঠিক ইনফরমেশন গুলা পাচ্ছেন, তাহলে আমার অনুরোধ থাকবে যে আপনারা সেখানে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জার্মানি উচ্চশিক্ষা সংক্রান্ত আপনারা সেখানে পোস্ট করবেন, এবং যদি মনে করেন যে এই গ্রুপটা উপকারী তাহলে আপনারা আপনাদের যে বন্ধু বান্ধব অথবা আপনাদের ক্লাসমেট যারা আছে আপনারা তাদেরকে আমাদের সেই গ্রুপে এড করবেন। আমি সেই আশাটুকু আপনাদের কাছে রাখতে চাই। প্রিয় ভাইরা, আরেকটা লাস্ট আমি যে কথাটা বলবো, আসলে বাংলাদেশ স্টুডেন্ট ফ্রম জার্মানি আমাদের কিভাবে হেল্প করে সেটা নিয়ে আমি একটু কথা বলবো। আমি যখন 2017 আমি জার্মানিতে আসছি, আসার পরে আজকে যে ভাই এখানে বক্তব্য রাখছেন আমাদের মাহবুবুল্লাহ খান মাসুম ভাই, মূলত মাহবুবুল্লাহ খান মাসুম ভাই, আমি আসার পরে আমি আসলে বাসা খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে বাসা খুঁজে না পেলে, হাউস রেজিস্ট্রেশন না করলে আসলে অনেক কিছুতেই সমস্যা হয়, বিশেষত ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় না, এবং এই কারণে আমরা যে ব্লক অ্যাকাউন্টটা ছিল সেখান থেকে টাকাটাও আমার অ্যাকাউন্টে আসে না, এবং আমার যে রেসিডেন্স পারমিট, ফার্দার রেসিডেন্স পারমিট পাওয়াটাও কিন্তু হাউস রেজিস্ট্রেশন না থাকলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি এখানে আসার পরে আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম, যেমন খুঁজতেছিলাম কোথাও বাসা ইমিডিয়েটলি আমি পাচ্ছিলাম না, কিন্তু মাহবুবুল্লাহ খান মাসুম ভাই দেখা গেছে উনি জানছেন যে এরকম একজন ভাই বাংলাদেশ থেকে আসছে যে সে বাসা খুঁজে পাচ্ছে না। তো মাহবুবুল্লাহ খান মাসুম ভাই তৎক্ষণাৎ আমাকে একটা ব্যবস্থা করে দিলেন, এবং দেখা যাচ্ছে যে আমি 1 মাসের ভিতরেই আমি আমার রেসিডেন্স পারমিট বাড়ানো সহ সব কাজ করতে পেরেছি। এরপর একইভাবে জবের ক্ষেত্রে আমি জব খুঁজতেছিলাম, যে আমি জার্মান ভাষার জিরো নলেজ আমার, যে আমি কিছুই পারি না, এবং আমি চিন্তা করতেছিলাম কোথায় জবে যাব, কি করব, একটা পার্ট টাইম জব আমার দরকার। তখন মাহবুবুল্লাহ খান মাসুম ভাই যে জায়গায় কাজ করতেন আমাকে একদিন বললেন যে ভাই আসেন আপনি, আমি ম্যানেজারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি আপনার জন্য। তো উনি আমাকে নিয়ে গেলেন সেখানে, এবং আমি আসলে কোনো জার্মানও জানতাম না, কিন্তু মাহবুবুল্লাহ খান মাসুম ভাইয়ের সহযোগিতার কারণে উনি যেখানে কাজ করতেন আমিও সেখানে আসলে পার্ট টাইম জব পেয়েছিলাম। তো এজন্যই আমি বিএসএফজি পরিবারের কাছে আমি নিজেও কৃতজ্ঞ, এজন্যই আসলে আমি এখানে যে কাজটা করতেছি অথবা আমরা যে সময়টা সেখানে দিচ্ছি এই কারণে, এবং আমরা আশা করি যে আপনারা যারা আসবেন জার্মানিতে আমরা আপনাদেরকে কিরকম সহযোগিতা করার চেষ্টা করব। তো আবারও আমার বক্তব্য শেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের পরবর্তী 2টা কর্মসূচি আছে যে আমরা আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছে তাদের নিয়ে আমরা আমাদের কিছু আইটি এক্সপার্ট আছেন এখানে তাদেরকে গেস্ট হিসাবে রেখে আমরা একটা কর্মশালার আয়োজন করব, এবং বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড
এই ব্যাকগ্রাউন্ডের যারা এখানে জব করতেছেন সেই সব স্পেশালিস্ট বাইদের নিয়ে আমরা আরেকটা কর্মশালা বা সেমিনারের আয়োজন করবো ইনশাল্লাহ। আমরা আগামী 3 মাসের ভিতরে এই 2টা প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করব। তো পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন। এই করোনা মহামারীর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে সুস্থ রাখেন এবং অচিরেই আপনারা যারা জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন আপনারা যাতে আপনাদের সেই স্বপ্ন পূরণ হয়, আপনারা জার্মানিতে যাতে এসে পৌঁছান এবং যাতে জার্মানিতে আপনাদের আমরা হোস্ট হিসাবে আপনাদের কাছে পাই সেই প্রত্যাশা রাখছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নাসিম হাসান ভাইকে অত্যন্ত সুন্দরভাবে সামারি টানার জন্য। তো আসলে 1966 সালে আপনার জাতিসংঘ এই সবার সার্বজনীন হায়ার এডুকেশনের যে রাইট এটা তাদের আর্টিকেল 13 এর মাধ্যমে স্বীকৃতি দেয়। তারপরে 1950 সালে ইউরোপীয় ইউনিয়ন আর্টিকেল 2 এর মাধ্যমে এটা অ্যাকসেপ্ট করে যে সবার জন্য হায়ার এডুকেশনের রাইটটাকে তারা অ্যাকসেপ্ট করে। তো এই আঙ্গিকে এখন পৃথিবীর সব দেশই মোটামুটি মেজরিটি দেশই পৃথিবীর তারা সার্বজনীন এই হায়ার এডুকেশনের যে রাইট সেটাকে স্বীকার করে। তো এখন এর জন্য জার্মানি হায়ার স্টাডির জন্য জার্মানি একটা খুবই কি বলে আকর্ষণীয় একটা জায়গা যেখানে আপনি হায়ার স্টাডি এবং ক্যারিয়ার এবং ফিউচার লাইফ আপনি যেখানে ভালোভাবে গড়ে তুলতে পারেন। তো কেন জার্মানি অন্যান্য দেশের চেয়ে একটু ভিন্ন, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু ভাইদের এই যে এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন আমি জাস্ট একটু সামারি টানবো। যেমন জার্মানিতে হায়ার স্টাডির ক্ষেত্রে যে আপনার এক্সেপশনাল বেনিফিট গুলো আপনারা পান, যেমন আপনার কোনো টিউশন ফি নাই, আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এরপর হচ্ছে আপনার কোর্স ডাইভার্স কোর্স আপনি পাবেন, এরপর হচ্ছে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার আপনার সুযোগ পাবেন, এরপর হচ্ছে একটা মাল্টিন্যাশনাল একটা কমিউনিটির সাথে আপনার ইন্টারাকশনের সুযোগ হবে যার মাধ্যমে আপনি দেখা গেছে আপনার নেটওয়ার্ক বিল্ডিং এর সুযোগ পাবেন। এরপর হচ্ছে জার্মানিতে আপনার পড়াশোনার পাশাপাশি জব করে সার্ভাইভ করা যায়। ইভেন অনেক ক্ষেত্রে আমেরিকাতেও যদি কেউ ফান্ডিং নিয়ে আসে বা সবাই কিন্তু জব করার সুযোগ পায় অন্যান্য দেশে, কিন্তু জার্মানিতে সকল স্টুডেন্ট সার্ভাইভ করার মতো একটা টাইম এখানে জব করার সুযোগ পায়। এরপর হচ্ছে আর জার্মানির যে সার্টিফিকেট এটা গ্লোবালি রিকগনাইজড, আপনি বিশ্বের যে কোনো জায়গায় এই সার্টিফিকেট নিয়ে দাঁড়াতে পারেন। এরপরে আপনার সর্বোপরি ফিউচারে আপনি একটা ব্রাইট ফিউচার গড়ে তোলার জন্য জার্মানির ইনফ্রাস্ট্রাকচার আপনি কাজে লাগাইতে পারেন। তো সর্বোপরি আপনারা এই কথাগুলা, এই যে অপরচুনিটি গুলা বা এই ইনফরমেশন গুলা সর্বশেষ আপনারা আপনাদের সাথে নিতে পারেন এবং সামনের যে জার্নিটাতে এগুলো আপনাদের মোটিভেশন হতে পারে। তো সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাবো যে অনেক ধৈর্য ধরে বাংলাদেশে এখন প্রায় 10টা। আসসালামু আলাইকুম ভাই, আমি কি লাস্ট একটা কোশ্চেন করতে পারি? তাদের জন্য তো এটা গভীরতা বলা চলে।